আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবার পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষাটা সবার মনের মতো হয়েছে। সো যদিও হচ্ছে বোর্ড ভেদে কোনো বোর্ডে এমসিকিউ কঠিন, কোনো বোর্ডে এমসিকিউ সহজ, আবার কোনো বোর্ডে সিকিউ সহজ, কোনো বোর্ডে সিকিউ কঠিন, এই ধরনের প্রশ্ন হয়ে থাকে। সো ওভারঅল সবাই পরীক্ষা কেমন দিয়েছো সেটা ভাইয়াকে জানাও, যে ভাইয়া সবকিছু কিরকমটা কমন পেয়েছিলে এবং পরীক্ষাটা কিরকম হয়েছে। সো যেটা পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে সেটা পরীক্ষা নিয়ে তো আর দুশ্চিন্তা করা যাবে না, আমাদেরকে সামনের পরীক্ষাগুলো নিয়ে ভাবতে হবে, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, তারপরে বাকিগুলো আমাদের ক্রমান্বয়ে চলে আসবে। সো সবাই একটু জানাও তবুও যে কি অবস্থা, সবার পরীক্ষা কেমন দিয়েছো। সো মোটামুটি বেশ কয়েকটা বোর্ডে পদার্থবিজ্ঞান প্রথম পত্র মোটামুটি সহজেই এসেছে, পারার মতো এসেছে। আহ, দুই একটা বোর্ডে একটু এদিক ওদিক হবে, এটা আমি ক্লাসেও অনেকবার বলেছিলাম যে দুই একটা বোর্ড একটু তোমাদের হচ্ছে ঝামেলা করে, প্রতিবারেই এটা হয়ে থাকে। সো যদি এমনটা হতো যে ভাইয়া সকল বোর্ডের একটা প্রশ্নেই পরীক্ষা হতো, তখন ব্যাপারটা সবার সাথে ফেয়ার হইতো। সো যেহেতু হচ্ছে না, সো এগুলো নিয়ে আলটিমেটলি হচ্ছে পরবর্তীতে হচ্ছে দেখা যাক কি ডিসিশন আসে। সবাই এবার তুলনামূলকভাবে বেশি সোচ্চার। সো দেখা যাক, এটা পরবর্তী বিষয়। বাট তোমরা পরীক্ষা কেমন দিয়েছো ওভারঅল আমাকে একটু জানাও, যে ভাইয়া পরীক্ষা কেমন দিয়েছো। আমরা যে ক্লাস করেছিলাম সেই ক্লাস থেকে তোমরা হচ্ছে একটু হলেও সহযোগিতা পেয়েছো কিনা। তোমাদেরকে যে সাজেশন শিট গুলান দেওয়া হয়েছিল সেগুলান যারা কমপ্লিট করে গেছো, বারবার করে মেনশন করছি যে যারা কমপ্লিট করে গিয়েছো তারা আলটিমেটলি উপকৃত হয়েছো কিনা। এখন যারা কমপ্লিট করে যাও নাই ভাইয়া, যারা ক্লাসটা ভালো মতো দেখো নাই, যারা হচ্ছে সিকিউটা প্র্যাকটিস করে যাও নাই, তারা তো আলটিমেটলি ভালো করাটা একটু টাফ, যেহেতু বোর্ড পরীক্ষা। আর এবার তুলনামূলকভাবে কিন্তু তোমাদের হচ্ছে পরীক্ষাগুলো ভালোই স্ট্যান্ডার্ড যাচ্ছে, ঠিক আছে, ভালো স্ট্যান্ডার্ড যাচ্ছে, প্রশ্নের মান থেকে শুরু করে সকল কিছু পারফেক্ট যাচ্ছে। এবং তোমরা আজকে কিন্তু সবাই জানো যে ভাইয়া এই এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, অর্থাৎ এসএসসি 25 ব্যাচের। তো সেখানে দেখেছো, সেখান থেকে তোমাদের কিন্তু অবশ্যই একটা শিক্ষণীয় বিষয় আছে। সেটা কি? আমি একটা রেজাল্ট দেখলাম, সেটা হচ্ছে তিনটা সাবজেক্টে সে 79 পাইছে। ওর কিন্তু ওভারঅল হচ্ছে জিপিএ 5 আসে নাই, তিনটা সাবজেক্টে 79, এক মার্কের জন্য প্লাস মিস হয়েছে। সো তবুও কিন্তু তাকে গ্রেস মার্ক দিয়ে এ প্লাস বানাই দেওয়া হয় নাই, তিনটা সাবজেক্টে ওই এই আছে 79 করে পাইছে। বুঝতে পারছো? তার মানে এবার কিন্তু খাতাগুলো অনেক স্ট্রিক্টলি কাটা হচ্ছে, কোনো গ্রেস মার্ক দেওয়া হচ্ছে না। তো তোমাদের বেলাও কিন্তু এভাবেই খাতা কাটবে ভাইয়া। এখন আলটিমেটলি কি, তোমাকে একটু এগুলো বিষয় নিয়ে সচেতন থাকতে হবে, এগুলো বিষয় নিয়ে সিরিয়াসলি ডিল করতে হবে। ওকে, প্রত্যেকটা মার্ক তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দেখছো, এক মার্কের জন্য প্লাস মিস হয়ে গেছে, তিনটা সাবজেক্টে 79, একটা তো 80 করে দেয় নাই, ঠিক আছে। সো এখন তোমাকে একটু এগুলোর গুরুত্বের সহিত ডিল করতে হবে। আগে যে তুমি হচ্ছে আগের 3-4 বছরের রেজাল্ট দেখো, এবারের রেজাল্ট কিন্তু অনেক অংশেই ডাউন হবে, এটা নিশ্চিত, 100% শিওর। তুমি আগের 3-4 বছরের রেজাল্ট এসএসসিটা দিয়ে তুলনা করো ভাই, এসএসসিতে প্রায় 6 লাখ স্টুডেন্ট ফেল করে ফেলছে। ওকে, সো তোমাদের রেজাল্টটাও দেখা গেছে যে আগে যে মনে করে পরীক্ষায় বসলেই যে এ প্লাস জিপিএ 5, এই রীতি থেকে আস্তে 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 বের হয়ে আসবে ইনশাল্লাহ এডুকেশন সিস্টেম। ওকে, সো সবাই একটু জানাও যে ভাইয়া ওভারঅল সবকিছু কি অবস্থা, সবাই পরীক্ষা কেমন দিয়েছো, এবং আমরা খুব দ্রুতই ক্লাসটা শুরু করব। সো সবাই একটু জানাও যে আমার কথা তোমরা পারফেক্টলি শুনতে পাচ্ছ কিনা এবং ওভারঅল সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, সো আজকে আমরা হচ্ছে তাপগতিবিদ্যা। দেখো আমি কিন্তু তোমাদের সুবিধার্থে, দেখো ভাইয়া, তোমরা যাতে একদম রিল্যাক্স মাইন্ডে খুব সুন্দরভাবে একটা রিভিশন দিয়ে যাইতে পারো। খালি মনে করো আমি একটা ক্লাস নিয়ে নিলাম, শেষ করে দিলাম, তোমরা বাসায় কোনো মতো রিভিশন দেখলে, এমনটা না। আমি সুন্দরভাবে তোমাকে দেখাই দিব পথ প্রদর্শন। দেখো আসলে আগের পড়াশোনা না থাকলে, আমি একটা সহজ ভাবে, তোমরা আমার ছোট ভাই বোন, একদম সুন্দর একটা কথা বলি, দেখো মনোযোগ দিয়ে শুনো ভাইয়া। তোমার যদি আগে পড়া ভালো মতো না থাকে, বা আগে রিভিশন না থাকে, আগে সিলেবাসটা কমপ্লিট না থাকে, পৃথিবীর কোনো, বাংলাদেশের না ভাই, পৃথিবীর কোনো টিচার তোমারে এই 2 দিন সময়ের মধ্যে আহামরি মনে করো হচ্ছে বাগ বানাই দিতে পারবে না, যে তুমি যে কোনো প্রশ্ন ফেস করলেই তুমি 100% উত্তর করে ফেলবা। ঠিক আছে, এটা বোর্ড পরীক্ষা ভাই, সিলেবাসটা অনেক বড়, সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি, আইসিটি, তোমাকে সবকিছুই 2 বছর থেকে পড়তে হচ্ছে, তাই না? সো তোমার যদি আগে ভাইয়া মনে করো ন্যূনতম পড়া না থাকে, তুমি যদি এখন চিন্তা করো যে না ভাই আমি 2 দিন যে কোনো প্ল্যাটফর্ম, ভাই যে কোনো প্ল্যাটফর্ম, তোমার যেই প্ল্যাটফর্মই ভালো লাগে না কেন,
তোমাকে এই 2 দিনে কেউ বস বানাই দিতে পারবে না। এই ক্লাসগুলোর মূলত সাজেশনমূলক ক্লাস, যে ভাইয়া আমরা আমাদের এক্সপিরিয়েন্সটা শো করি, আমরা আমাদের এক্সপিরিয়েন্সে আমরা বোর্ড প্রশ্ন অ্যানালিসিস করে তোমাদেরকে সাজেশন দেই, পথ প্রদর্শন করি যে ভাইয়া এই টপিকগুলান আসছিল তোমাদের বেলায় আসতে পারে, এগুলান ভালো মতো দেখে যাও। আমরা তোমাদেরকে পড়াটা প্রিসাইজ ওয়েতে সুন্দরভাবে উপস্থাপন করার ট্রাই করি, ঠিক আছে? এইটাই হচ্ছে আমাদের কাজ। এমন কোনো প্ল্যাটফর্ম নাই যে তোমাকে এই 2 দিনের মধ্যে একদম প্রো ম্যাক্স বানাই দিবে, যেটা যে কোনো প্রশ্ন দিলেই তুমি সমাধান করতে পারো। বিষয়টা এমন না। তোমার আগের পড়াশোনা মনে করো যদি রিভিশন ভালো থাকে এবং সিলেবাসটা কমপ্লিট থাকে, তাহলে এখন এই শেষ সময়ের গুরুত্বপূর্ণ সময়গুলো খুব সুন্দরভাবে তুমি অতিবাহিত করতে পারবা ক্লাস করার মাধ্যমে। ক্লাস করলে কি হবে ভাইয়া, ধরো তুমি সাজেশনটা পেয়ে যাচ্ছ কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেটা তুমি আগে ওইভাবে অ্যানালাইসিস করে বুঝতে পারতা না। বুঝতে পারছো বিষয়টা? তার মানে ভাইয়া এখন একটু তোমাকে সিরিয়াসলি ডিল করতে হবে, কারণ এসএসসির যে রেজাল্টটা হয়েছে, বারবার করে বললাম দেখো তোমাদের কিন্তু গ্রেস মার্ক দেওয়া হচ্ছে না। সো এখন পরীক্ষার হলেও একটু অ্যাটেন্টিভ থাকবা, পরীক্ষার হলেও একটু সিরিয়াস থাকবা, প্রত্যেকটা মার্ক ভাইয়া গুরুত্বপূর্ণ। ওকে, তো সবাই একটু জানাও যে ভাইয়া সবকিছু তোমরা পারফেক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা, আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাস শুরু করব। সো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র আমরা শুরু করব। পদার্থবিজ্ঞান প্রথম পত্র আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলো, যে ভাই আপাতত থেকে মাথা থেকে ঝেড়ে ফেলো, কারণ তুমি যদি এখন পদার্থবিজ্ঞান প্রথম পত্র নিয়েই দুশ্চিন্তাগ্রস্ত থাকো, তাহলে ব্যাপারটা কিরকম হবে বলো তো? যে ভাইয়া তোমার সামনের পরীক্ষাগুলো খারাপ হয়ে যাবে। সামনের পরীক্ষাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ধরো তোমার পদার্থবিজ্ঞান প্রথম পত্রে এ প্লাস মিস হইবে, এরকম পরীক্ষা দিয়েছো যে প্লাস মিস হবে, বাট তোমার কিন্তু অপশনাল সাবজেক্টে তুমি যদি এ প্লাস পাও, তাহলে কিন্তু বাকি 3টা সাবজেক্টে তোমার গ্রেস দিয়ে ক্লাস তুলতে পারবা তুমি, ঠিক আছে? এখন যে 7টা সাবজেক্টের মধ্যে তোমাকে বাধ্যতামূলক 7টাতেই এ প্লাস পাইতে হবে জিপিএ 5 এর জন্য, এমনটা কিন্তু না ভাইয়া। 3টা সাবজেক্ট মিস হইলেও প্যারা থাকে না। সো তোমার যা হইছে হইছে, বাংলা, ইংরেজি, আইসিটি, পদার্থবিজ্ঞান প্রথম পত্র, এগুলো নিয়ে কোনো টেনশন করা যাবে না। সামনের পরীক্ষাগুলোতে ফোকাস দাও, সামনের পরীক্ষাগুলো নিয়ে প্ল্যানিং সাজাও, আমরা তোমাদেরকে প্ল্যানিং সাজাই দিব, সবকিছু ঠিকঠাক করে দিব, তোমরা জাস্ট লক্ষ্মী বাচ্চা কাচ্চার মতো পড়ো। তোমরা আমাকে অনেক মেসেজ দিয়েছো যে ভাইয়া আমার এমসিকিউ ভালো হয়েছে তো সিকিউ একটু খারাপ হয়েছে, সিকিউ ভালো হয়েছে তো এমসিকিউ একটু খারাপ হয়েছে। সো ভাই যেটাই হইছে না কেন, ধরো তুমি অনেক ভালো পরীক্ষা দিছো অথবা একটু খারাপ দিছো, এখন ভালো দিয়েও তোমার আলটিমেটলি খুশির ঠেলায় যে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য পড়ালেখা করবে না, এটাও বোকামির পরিচয়। আবার একটু নর্মাল হইছে, তুমি এটাকে রিকভার করতে পারবা সেকেন্ড পেপার দিয়ে, তাই না? সো আলটিমেটলি এখন তোমাকে যা হইছে হইছে, পাস্ট ইজ পাস্ট। এখন তোমাকে সামনেরটা নিয়ে ভাবতে হবে, সামনে যে পরীক্ষাগুলো আছে সেটা, অর্থাৎ যেটা তোমাদের হচ্ছে রিসেন্ট পরীক্ষা হবে সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র। এখন পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রতে কিন্তু ভাইয়া তোমার দেখা গেছে যে মানে ভালো করাটা অনেক সহজ। কারণ কি? কারণ এখানে আমি তোমাকে যদি একদম সুন্দরভাবে যে ভাই একদম ফাইনাল সাজেশনটা দিয়ে দেই, দেখো আলটিমেটলি তোমার চলতরিৎ, স্থিরতরিৎ, তাপগতিবিদ্যা, এই 3টা চ্যাপ্টার করলে তোমার কপাল ভালো থাকলে তুমি একদম 4টা সিকিউ কমন পাওয়া যাবে, 4টা সিকিউ। আর একটা সিকিউ তুমি বাকি যে চ্যাপ্টার গুলো আছে ওইগুলো থেকে যে কোনো একটা থেকে বেছে একটা দিবা তুমি। তাপগতিবিদ্যা, চলতরিৎ, স্থিরতরিৎ, এই 3টা অধ্যায়ের মধ্যে যে কোনো একটা অধ্যায় থেকে তুমি 100% শিওর থাকো 2টা সিকিউ পাবা। 100% শিওর থাকো ভাইয়া কয়টা সিকিউ পাবা? 2টা সিকিউ পাবা। বুঝতে পারছো? তাহলে দেখো 2টা, একটা আর একটা 3টা, আর মনে করো কয়টা হইলো? 2টা, 3টা, 4টা, তাহলে আর একটা সিকিউ তুমি বাকি যে গুলান আছে, যে চ্যাপ্টার গুলান আছে সেখান থেকে ধরো আমাদের ভৌত আলোক বিজ্ঞান আছে, তারপরে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স আছে, পদার্থের সরি আমাদের হচ্ছে পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এগুলা থেকে তোমার মন মতো থেকে তুমি একটা সিলেক্ট করতে পারবা। বুঝতে পারছো? সো এই 3টা অধ্যায় ভালো মতো যদি তুমি পড়ো, এই 3টা অধ্যায় যে আহামরি টপিক বিষয়টা এমন না, আমি তোমাকে দেখাই দিব। আমি তো প্রত্যেকটা অধ্যায়েরই তোমাকে সিকিউ সাজেশনটা দিয়ে দেই এবং একটা শীট দিয়ে দেই যে ভাইয়া পিডিএফ দিয়ে দেই, ওই পিডিএফটা কমপ্লিট করলে তোমরা যারা সত্যি করে বলো দেখি, যারা শীটটা অর্থাৎ পিডিএফটা কমপ্লিট করে গেছো, তারা আলটিমেটলি পরীক্ষাটা ভালো দিয়েছো না খারাপ দিয়েছো বলো দেখি, তাদের কি অবস্থা বলো? সবাই একটু বলো যে ভাইয়া যারা শীটগুলো না একটুবার একটাবার চোখ বুলাই গেছো, যারা দেখো নাই, তাদের মনে এরকমটা আফসোস হয় নাই আয়শা যে আরে এগুলান তো ভাইয়া ক্লাসের মধ্যে বলছিল কিন্তু আমি তো গুরুত্ব দেই নাই, এই জন্য আমি এখন মনে করো মনে করো পরীক্ষার হলে কিন্তু এরকমটা অনেকের সাথেই হয়েছে যে আচ্ছা এটা তো ভাইয়া বলছিল, আচ্ছা এরকম তো সিকিউ আমি ভাইয়ের ওইখানে দেখছিলাম, পিডিএফটাতে দেখছিলাম, কিন্তু আমি তো ওইভাবে গুরুত্ব দেই নাই, এখন আমি পারতেছি না। ঠিক আছে? সো ভাই যা হইছে হইছে, এখন সুন্দর মতো সেকেন্ড পেপার নিয়ে প্ল্যানিং সাজাবো আমরা। সেকেন্ড পেপারে তোমাদেরকে দিক নির্দেশনা দিব খুব সুন্দরভাবে ইনশাআল্লাহ। সেকেন্ড পেপারে তোমরা স্ট্রংলি একটা কামব্যাক দিবা। ওকে, বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো সবাই? আচ্ছা, সো চলো ভাইয়া পিডিএফ কোথায় পাবো? পিডিএফটা তোমাদেরকে কোথায় পাই আবার? পিডিএফ তো আমি তোমাদেরকে ক্লাসের মধ্যেই বলে দেই যে ভাইয়া আমাদের দেখো পিডিএফ নিয়ে একটু পরে মানে ইনস্ট্রাকশন দিব। পিডিএফ গুলো পেতে গেলে আমাদের ক্লাসটা শেয়ার করে স্ক্রিনশট দিয়ে আমাদের আই এডুকেশন সায়েন্স পেজে জাস্ট মেসেজ ড্রপ করবা, তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। ওকে, সো চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাই। ঠিক আছে? আচ্ছা তোমাদের একটু বলি যে ভাইয়া এমসিকিউ খারাপ হয়েছে, সেকেন্ড পেপারে দিয়ে কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে।
এই তো কমন আসছে, হ্যাঁ কমন তো আসবেই। দিনাজপুর বোর্ড কারা কারা আছো? দিনাজপুর বোর্ডে সব থেকে বেশি কমন আসছে। দিনাজপুর বোর্ড কারা কারা আসছো তোমরা? হ্যাঁ হ্যাঁ, পিডিএফ ক্লাস শেষে দিয়ে দেওয়া হবে। পিডিএফ ক্লাসে সাজেশন পিডিএফ গুলান ক্লাস শেষে। দেখো ভাই, ক্লাস চলাকালীন সময় তোমাকে পিডিএফ কেমনে দিব? কারণ আমি তো পড়ানোই শেষ করি নাই, তোমাকে পিডিএফ কিভাবে দিব, বুঝছো? তো ক্লাস শেষ হওয়া মাত্রই মুন্না ভাইয়া তোমাদেরকে নিজ দায়িত্বে তোমরা এডুকেশন সায়েন্স পেজে নক করে রাখবা। ক্লাস শেষ হওয়া মাত্রই তোমাদেরকে পিডিএফ গুলান দিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা দিন দিয়ে আসতেছি, এবারও দেওয়া হবে, ঠিক আছে? টেনশন করার কোনো দরকার নাই। সো চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব, ওকে? তো আমরা আজকে তাপগতিবিদ্যা অধ্যায়টা শেষ করব। তাপগতিবিদ্যা এখান থেকে ভাই দুইটা সিকিউ আসতে পারে, আবার একটা সিকিউ আসতে পারে, সম্ভাবনা বেশি। ওই যে আমি বললাম তাপগতিবিদ্যা, চলতরিৎ, স্থিরতরিৎ, স্থিরতরিৎ থেকে একটা আসার সম্ভাবনা বেশি। হয় চলতরিৎ অথবা তাপগতিবিদ্যা, এইখান থেকে তুমি একটা অধ্যায় থেকে দুইটা সিকিউ মাস্ট কমন পাবা। এবং সিকিউ গুলো কোন জায়গা থেকে আসবে, কিভাবে তোমরা এই শেষ মুহূর্তে প্র্যাকটিস করে সব থেকে বেশি বেনিফিটেড হতে পারবা, আজকের ভিডিওতে খুব সুন্দরভাবে তোমাদেরকে ফার্স্ট পেপার গুছাই দিছি না, সেকেন্ড পেপারও ইনশাল্লাহ তোমাদের খুব সুন্দরভাবে গুছাই দিব। এখন বারবার করে বলতেছি ভাই, একটা কথা সুন্দর মতো মাথায় ঢুকায় নাও। তোমাকে কোনো প্ল্যাটফর্ম, বাংলাদেশের কোনো টিচার কেন, পৃথিবীর কোনো টিচার, তোমার যদি আগে ভালো মতো পড়ানো থাকে, আগে একটু সুন্দর মতো রিভিশন না দেওয়া থাকে, আগে সিলেবাসটা কমপ্লিট না থাকে, তোমাকে দুইটা ক্লাসে তিনটা ক্লাসে কেউ পুরো বানাই দিতে পারবে না। তাহলে তো কামই হইতো। সবাই তো আলটিমেটলি কি করতো, যে ভাই সারা বছর ঘুরে বেড়াইতো, পরীক্ষার আগে ম্যারাথন ক্লাস করে এ প্লাস। বিষয়টা এমন না। তোমাদের আলটিমেটলি এই শেষ মুহূর্তের ক্লাসগুলো হচ্ছে তোমাদেরকে খুব সুন্দর মতো পড়াটা প্রিসাইজ আকারে গুছাই দেওয়া, যে ভাই এই বিষয়গুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এখন শেষ সময় তুমি এগুলাই বেশি করে প্র্যাকটিস করে যাও। এবং যে পদ্ধতি অবলম্বন করলে তুমি সিকিউ এ টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারবা, এমসিকিউ টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারবা, এবং সব থেকে ভালো মার্ক ক্যারি করতে পারবা, সেইগুলো আমরা দিক নির্দেশনা তোমাদেরকে দিয়ে দিব। সো তোমাদের কাজ হচ্ছে ভাইয়া লক্ষ্মী বাচ্চা কাচ্চার মতো ক্লাসে যা শিখাবো সুন্দর মতো কয়েকটা বার রিভিশন দিয়ে চেষ্টা করবা। এবং সিকিউতে বারবার করে বলছি যে ভাই যেটা পিডিএফ দেওয়া হচ্ছে তোমাদের হাতে কলমে লিখে লিখে, তো প্রয়োজন পড়লে দেখে দেখে প্র্যাকটিস করে যাবা, প্রয়োজন পড়লে দেখে দেখে প্র্যাকটিস করে যাবা। বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা চলো, আমরা অনেক কথা বললাম, সো চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব, ওকে? আচ্ছা ওকে ভাইয়া, পিডিএফ দেওয়া হয় নাই? এই জান্নাতুল ফেরদৌস, সবাইকে পিডিএফ দেওয়া হয়েছে, সবাইকে পিডিএফ দেওয়া হয়েছে। তো কোথায় নক করছিলা, ঠিক আছে? কোথায় নক করেছিলা? এডুকেশন সায়েন্স পেজে নক করলেই তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে, ওকে? তো চলো আমরা আমরা পরবর্তীতে চলে যাই, ঠিক আছে? আর যদি একান্ত ধরো মনে করো কেউ রাতের বেলা নক করে আসো, যে 12টার পরে নক করছো ভাই, তাহলে 12টার পরে তো আমাদের আমাদের অফিসিয়াল স্টাফরাও তো মনে করো ঘুমায় যায়, ঠিক আছে? তো তোমরা যদি অত রাতে নক করো তাহলে তো একটু বিলম্ব হবেই। সো সাথে সাথে নক করিও, সবাইকে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ, ওকে? আচ্ছা চলো তাহলে আমরা পরবর্তীতে চলে যাই ভাইয়া, পরবর্তীতে চলে যাই, ওকে? সো আমরা এই যে রুটিন অনুযায়ী তোমাদের সামনে, আমাদের তো পদার্থবিজ্ঞান আলহামদুলিল্লাহ ডান হয়ে গেছে। এখন আমরা কি করব, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে পড়াশোনা করব। দেখো আজকে আমাদের 10 তারিখ তাপগতিবিদ্যা ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। 11 তারিখে তোমাদের সঙ্গে দুইটা ক্লাস আছে। 11 তারিখ বিকাল 4টায় তোমাদের সঙ্গে দেখা হবে ভৌত আলোক বিজ্ঞান, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স নিয়ে। এবং 11 তারিখ রাত 9টায় আবার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ক্লাস, সেটা হচ্ছে চলতরিৎ এবং স্থিরতরিৎ নিয়ে। আবার 12 জুলাই 6টা 30 মিনিটে তোমাদের সঙ্গে বাকি দুইটা চ্যাপ্টার নিয়ে কথাবার্তা বলা হবে, ওকে? অথবা আমরা এই লাস্টের ক্লাসটা একটু সময় আগায়ও নিতে পারি, এটা আসলে ডিপেন্ড করবে হচ্ছে আলটিমেটলি আমাদের পড়াশোনার কি অবস্থা, কতদূর আমরা শেষ করতে পারি, ওকে? বা তোমাদের আসলে যদি ডিমান্ড থাকে যে না ভাইয়া আমাদের এই পরে এই ক্লাসটা করে আলটিমেটলি সিকিউ প্র্যাকটিস করতে ঝামেলা হয়ে যায়, একটু আগে নেন, তোমাদের ডিমান্ড থাকলে আমি আগে নিয়ে নেব, কোনো সমস্যা নাই। মুন্না ভাইয়া আসি তোমাদের সাথে, ওকে? চলো তাহলে দেখো এই যে তোমাদের জন্য দিক নির্দেশনা, যে ভাই আমাদের ক্লাস পিডিএফ বলো, ক্লাসের দাগানো পিডিএফ বলো, সেটা থেকে কি থাকে, সেটাতে এমসিকিউ থাকে, এবং সিকিউ এর সাজেশন শিট বলো, এই পিডিএফ গুলো পেতে তোমাকে ক্লাসটা কি করতে হবে ভাইয়া, শেয়ার করতে হবে। শেয়ার করে স্ক্রিনশট দিয়ে আমাদের এই আই এডুকেশন সায়েন্স পেজে তোমরা জাস্ট একটা নক করবা। তোমরা একটা নক করলেই তোমাদেরকে সবাইকে পিডিএফ দিয়ে দেওয়া হবে, ওকে? সবাইকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপে নক করেছিলা, হোয়াটসঅ্যাপে কে বলেছে নক করতে, বলো দেখি তুমি। এই যে তোমরা ইনস্ট্রাকশন ফলো করো না, পরে পিডিএফ না পাইলে যে ভাই পিডিএফ কেন দেওয়া হয় নাই, পিডিএফ এখনো পাচ্ছি না কেন, একদম চিল্লাচিল্লি করে ফাটাই দাও। আমি কি কখনো বলছি যে ভাই ক্লাসের মধ্যে তোমরা হোয়াটসঅ্যাপে নক করো? হোয়াটসঅ্যাপ নাম্বারই তো দেই নাই, কোন হোয়াটসঅ্যাপে নক করলো আল্লাহ জানে। হোয়াটসঅ্যাপে নক করতে বলছি আমি আদৌ? আমি বলছি যে এডুকেশন সায়েন্স পেজে, বারবার দেখো প্রত্যেকটা ক্লাস স্লাইডে আমার এই স্ক্রিনশটটা থাকে আমাদের এডুকেশন সায়েন্স পেজের। প্রত্যেকটা ক্লাসে তোমাদেরকে বলে দিয়েছি যে ভাইয়া পিডিএফ, সিকিউ এর সাজেশন পিডিএফ এবং এমসিকিউ এর পিডিএফটা পেতে তোমাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে, এডুকেশন সায়েন্সে নক করতে হবে, তাই না? এখন তুমি যদি হোয়াটসঅ্যাপে নক করে বসে থাকো তাহলে হবে? আমি তো জীবনেও কখনোই বলি নাই ক্লাসের মধ্যে হোয়াটসঅ্যাপের কথা, হোয়াটসঅ্যাপ নাম্বারও দেই নাই, হোয়াটসঅ্যাপ কথাও বলি নাই, তাহলে তুমি কেমনে পাবা বলো তো? আচ্ছা চলো যাই হোক, এখন থেকে তোমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দেওয়া হলো খুব সুন্দরভাবে, কি ভাইয়া,
সুন্দরভাবে আপনারা এডুকেশন সায়েন্স থেকে পিডিএফ কালেক্ট করে নেবেন। আর অবশ্যই অবশ্যই রাত 12টার আগে মেসেজ দিবেন, ঠিক আছে ভাই? আমাদেরও তো অফিসিয়াল স্টাফরা ঘুমাবে, তাই না? সারা রাত জেগে জেগে আপনাদের তো পিডিএফ দেওয়া পসিবল হবে না, তাই না? আবার সকাল থেকে ওদের অফিস টাইম শুরু হয়। সো অবশ্যই অবশ্যই রাত 12টার আগে সবাই কালেক্ট করে নিয়ে নেবেন, ওকে? আচ্ছা, তো চলো তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব। সবার আগে ভাইয়া কি করি, তোমাদেরকে খুব সুন্দরভাবে সাজেশনটা গুছাই দেই। দেখো, তাপগতিবিদ্যা থেকে তুমি মাস্ট শিওর থাকো যে একটা অথবা দুইটা তুমি সিকিউ পাবা। কি ভাবা? একটা অথবা দুইটা তুমি ভাইয়া সিকিউ পাবা, তুমি শিওর থাকো একটা অথবা দুইটা। আমি তো বললাম, বারবার করে বলছি যে ভাই তাপগতিবিদ্যা এবং চলতরিৎ এই দুইটা অধ্যায়ের মধ্যে যে কোনো একটা অধ্যায় থেকে দুইটা সিকিউ আসবে, যে কোনো একটা অধ্যায়। এখন কোন অধ্যায় থেকে আসবে এটা বলাটা টাফ, বাট যে কোনো একটা অধ্যায় থেকে ইনশাল্লাহ দুইটা সিকিউ আসবে। এখন এইখান থেকে তাপগতিবিদ্যার সিকিউ আমরা কি কি পড়বো ভাইয়া? তাপগতিবিদ্যার সিকিউ আমরা কি কি পড়বো বলো তো দেখি? এই শেষ মুহূর্তে তাপগতিবিদ্যার সিকিউ কি পড়বো? দেখো, মাত্র 4টা টপিকে গুছাই দিছি, এবং এই টপিকগুলো কিভাবে প্র্যাকটিস করবে আমি একটু পরে পিডিএফটা, আমাদের সাজেশন পিডিএফটা থেকে দেখাই দিব, ঠিক আছে? তো দেখেন, এখানে আমাদের কি বলছে ভাইয়া, এখানে আমাদের বলছে হচ্ছে প্রথমে যে টপিকটা আমরা দেখবো সমউষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সিকিউর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন সমউষ্ণ রুদ্ধতাপীয় থেকে পড়বাটা মূলত কি, দেখো তোমাদেরকে সেখান থেকেও ফাইন্ড আউট করে দিচ্ছি যে মূলত শেষ সময় তোমাকে কি পড়তে হবে। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কৃতকাজ। এটা আবার কিসের? এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজ, এইটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজ তোমাকে 100% দেখতে হবে। এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে তিনটা সূত্র আছে, তিনটা সূত্র, এই তিনটা সূত্র থেকেও দেখতে হবে, ঠিক আছে? একটা হচ্ছে তাপমাত্রা চাপের সূত্র, একটা হচ্ছে তাপমাত্রা আয়তনের সূত্র, ঠিক আছে? তো এই সূত্রটা থেকে অবশ্যই অবশ্যই সিকিউ আসার সম্ভাবনা বেশি। তার মানে দেখো, আমাদের তাপগতীয় প্রক্রিয়া মোট কয়টা জানি আমরা? 4টা জানি। 4টার মধ্যে তুমি 2টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সিকিউর জন্য। সেটা কি কি ভাইয়া? একটা হচ্ছে সমউষ্ণ প্রক্রিয়া, একটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কৃতকাজ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র বলে, অর্থাৎ তিনটা সূত্র আছে, তিনটা কন্ডিশনের। ওই যে আমাদের পিভি টু দি পাওয়ার গামা, পিভি টু দি পাওয়ার 1 মাইনাস গামা, পিভি টু দি পাওয়ার আলটিমেটলি এই সূত্রগুলো, টিপি টু দি পাওয়ার হচ্ছে 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা, এই টাইপের, যে একটু পরে আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? সো ওই যে সূত্রগুলো, সেগুলো নিয়ে আমাদেরকে একটু ভালো মতো খেয়াল রাখতে হবে, ওকে? তারপরে আসো, তারপরে কার্নো ইঞ্জিন। এখন যদি তোমাদের কপাল ভালো থাকে, কার্নো ইঞ্জিন থেকে খুব সহজ প্রশ্ন আসতে পারে। আবার কার্নো ইঞ্জিন থেকে গ্রাফ রিলেটেড, দেখো এই যে এরকম গ্রাফ অঙ্কন থাকবে তোমাদের বেলায়, গ্রাফটাই আসার সম্ভাবনা বেশি। সেটা কেমন? এই যে এরকম একটা গ্রাফ অঙ্কন থাকবে, এরকম একটা গ্রাফ থাকবে, এরকম একটা গ্রাফ থাকবে, যেটা 4টা পয়েন্টে মানগুলো দেওয়া থাকবে, পিভির মান দেওয়া থাকবে, ঠিক আছে? এই গ্রাফ রিলেটেড, কার্নো ইঞ্জিনের গ্রাফ রিলেটেড, এই গ্রাফ রিলেটেড ম্যাথ তোমরা ভালোভাবে দেখে যাবা। আর যদি কপাল ভালো থাকে ভাই, কার্নো ইঞ্জিনের সিম্পল কর্মদক্ষতা থেকে ম্যাথ চলে আসতে পারে, সিম্পল কর্মদক্ষতা থেকে ম্যাথ, ওকে? তো যদি চলতরিৎ থেকে কঠিন করে ফেলে, তাহলে এখান থেকে একটু তুলনামূলক সহজ প্রশ্ন করবে। আর চলতরিৎকে সহজ করলে এখানে কিন্তু কঠিন করে ফেলবে। যেহেতু এইখান থেকে যে কোনো একটা অধ্যায় থেকে দুইটা সিকিউ আসবে, দুইটা সিকিউ আসলে কখনোই দুইটাই সোজা দিবে না, একটা একটু স্ট্যান্ডার্ড দিবে, একটা তুলনামূলক সহজ দিবে, ওকে? তাহলে দেখো, আমরা সমউষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, কৃতকাজ, রুদ্ধতাপীয় সূত্র বলি, এগুলো দেখবো। তারপরে হচ্ছে কার্নো ইঞ্জিনটা দেখবো। তারপরে হচ্ছে এন্ট্রপি দেখবো, এন্ট্রপি। তারপরে কি ভাইয়া? এন্ট্রপি দেখবো। এবং আরেকটা জিনিস খালি তোমরা দেখবা একটু, এটা একটু লেস ইম্পর্টেন্ট, এই জিনিসটা একটু লেস ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তাপগতীয় প্রক্রিয়ার প্রথম সূত্র, যেটাকে আমরা ক্লোসিয়াসের সূত্র, গাণিতিক যে রূপ দিছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি? গাণিতিক রূপ দিছে হচ্ছে ক্লোসিয়াস। সো আমরা এই সূত্রটা দেখবো, ঠিক আছে? তো দেখো, এখন এই টপিকগুলো আমরা কিভাবে প্র্যাকটিস করবো ভাইয়া? এই টপিকগুলো আমরা কিভাবে প্র্যাকটিস করবো, চলো ওই সাজেশন শিটটা থেকে দেখে নেই। আমরা সাজেশন শিটটা থেকে আমরা একটু দেখে নেই যে ভাইয়া এগুলো আমরা মূলত কিভাবে প্র্যাকটিস করবো। দেখো, এই যে একটা সাজেশন শিট, দেখো পিডিএফটা খুব সুন্দর মতো কালেক্ট করবা। কালেক্ট করে প্রয়োজনে ভাই, প্রয়োজনে যদি মনে করো না দেখে, প্রথমে অ্যাপ্রোচ করবা না দেখে করার, কারণ তুমি তো অলরেডি সিলেবাস শেষ করছো, তাই না? যদি এখন তুমি একদম না দেখে না পারো, প্রয়োজনে দেখে দেখে 3-4 বার প্র্যাকটিস করে যাবা, দেখে দেখে লিখবা, জাস্ট খালি লিখতে হবে ভাই। কারণ ম্যাথমেটিক্স কখনো তুমি খালি চোখ বুলাই গেলে হবে না, লিখতে হবে। এখানে না লিখলে তোমার মনেই থাকবে না, ঠিক আছে? সো দেখো, কার্নো ইঞ্জিনের, দেখো যদি সিম্পল প্রশ্ন থাকে, ওই যে গ্রাফ রিলেটেড না, সিম্পল প্রশ্ন থাকলে আসলে তোমাদের আসলে খুব মনে করো একটু তুলনামূলক অ্যান্সার করা খুব সহজ হবে, ঠিক আছে? সো দেখো, এই যে কার্নো ইঞ্জিনের আলটিমেটলি তাপমাত্রা দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। এটা মোটামুটি 11টা প্রশ্ন দেওয়া আছে ওই টপিকের আন্ডারে। তুমি যে এখন ভাই এই 11টা টপিক সুন্দর মতো দেখো, অ্যান্সার সহ দেওয়া আছে, যে খালি যে অ্যান্সার বাদে না, অ্যান্সার সহ আছে। তুমি জাস্ট খালি চোখ বুলাই যাবা এবং সুন্দর মতো বারবার করে লিখে প্র্যাকটিস করবা। তারপর দেখো, এই যে এইটা থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি, এটা থেকে ভাই আসার সম্ভাবনা সব থেকে বেশি, এটা থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। এই যে এই টাইপের সিকিউ চিত্র, এই টাইপের সিকিউ সব থেকে বেশি আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? এই টাইপের ইনশাআল্লাহ তোমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের কমন পেতে যাচ্ছ। এই টাইপ সিকিউটা ভালো মতো দেখবা, ওকে? এই টাইপ সিকিউটা ভাইয়া কি করবা? ভালো মতো দেখবা। সো চলো, এখন আমরা তাহলে
যদি পরবর্তীতে যাই, পরবর্তীতে দেখো এই যে এই টপিকের আন্ডারে মোটামুটি কয়টা, এই টপিকের আন্ডারে ভালোই প্রশ্ন দেওয়া থাকবে। সো এখানে তোমাদের দেওয়া আছে প্রায় হচ্ছে 12টা প্রশ্ন, সুন্দরভাবে প্র্যাকটিস করে যাবা। তারপরে আসো এন্ট্রপি, এন্ট্রপি মাত্র এই যে 3টা সিকিউ, 3টা সিকিউর আন্ডারে মোটামুটি প্রায় 30 থেকে 35টা প্রশ্ন আছে। এই যে এন্ট্রপি থেকে জাস্ট খালি এইটা, এই যে দেখো, তার মানে কি আমাদের সিকিউ কিন্তু ভাইয়া কয়টা, 3টা সিকিউ, মোটে কয়টা, 3টা সিকিউ, মোটে কয়টা দিলাম আমি, মাত্র 3টা দিছি সিকিউ, কয়টা দিছি, 3টা। পিডিএফ এ 3টা সিকিউ আছে, পিডিএফ এ 3টা সিকিউ আছে, 3টা সিকিউ আছে আমাদের মূলত পিডিএফ এ, ঠিক আছে, আমাদের মূলত পিডিএফ এ। সো এই পিডিএফটা কালেক্ট করে খুব সুন্দর মতো তুমি যদি রিভিশন দিতে পারো, তাহলে ইনশাল্লাহ দেখবা যে সবগুলান টাইপই তোমার কাভার হয়ে যাবে, সবগুলান টাইপই তোমার কাভার হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। তুমি যদি এই পিডিএফটা কমপ্লিট করতে পারো, আমি বললাম না এই যে সাজেশন দিলাম না, সমষ্ণ রুদ্ধতাপীয়, কার্নো ইঞ্জিন, এন্ট্রপি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তো এই প্রত্যেকটা টাইপ তোমার ওইখানে সুন্দরভাবে ওই টপিকের আন্ডারে যত ধরনের ঘুরায় পেঁচায় প্রশ্ন আসতে পারে প্রত্যেকটা প্রশ্নই ওইখানে দেওয়া আছে। তুমি জাস্ট খালি কি ভাই লক্ষ্মী বাচ্চার মতো পিডিএফটা কালেক্ট করে একদম লিখে লিখে প্র্যাকটিস করো। বারবার করে বলতেছি ভাই, সিকিউটা অবশ্যই লিখে প্র্যাকটিস করিও, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, লিখে লিখে প্র্যাকটিস অবশ্যই বাধ্যতামূলক, ঠিক আছে, অবশ্যই লিখে লিখে তোমরা প্র্যাকটিস করবা। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা তাহলে আমাদের কাঙ্ক্ষিত ক্লাস, আমাদের তো সিকিউ, তোমাদেরকে কোন টপিক পড়তে হবে শেষ মুহূর্তে, কোন টপিক আসার সম্ভাবনা বেশি সেটা একটা ধারণা দিয়ে দিলাম, এবং এই টপিকগুলো প্র্যাকটিস করবা কই থেকে সেটাও আমি তোমাদেরকে বলে দিয়েছি। ওকে, আর এখন যদি কারো পিডিএফ পড়তে অসুবিধা হয়, পিডিএফ পড়তে অসুবিধা হয় যে ভাইয়া এই সিকিউটা আমরা হচ্ছে পিডিএফ পড়তে একটু অসুবিধা হচ্ছে, যদি কারো ফিনান্সিয়াল অবস্থা খারাপ না থাকে, তোমরা এটা বই আকারেও কিনে পড়তে পারো, ঠিক আছে। রয়্যাল গাইডের কুইক প্রিপারেশন সিরিজ বইটার নাম 200 থেকে 220 টাকার মতো দাম নিবে, সেটা থেকেও তোমরা পড়তে পারো, সেখানেও সুন্দর মতো এই যে এই জিনিসটা আছে, ঠিক আছে। সো তোমরা যদি মনে হয় যে ভাই আমার ফার্স্ট পার্ট খারাপ হয়ে গেছে, আমি এখন কি আলটিমেটলি হচ্ছে সেকেন্ড পার্টটা একটু ভালো করতে হবে, যা হয়েছে হয়েছে এটাতে জোর দিব, পিডিএফ পড়তে আমার একটু অসুবিধা হচ্ছে, তাহলে তোমার 200 টাকা, 210-20 টাকা, এটা বেশি টাকা না। যদি ফিনান্সিয়াল অবস্থা বেশি একটা ভালো না থাকে, খারাপ না থাকে, তোমার যদি লাগে, প্রয়োজন হয় ভাই, বই কিনতে আলটিমেটলি কৃপণতা করা যাবে না, তুমি একটা বই নিয়ে তুমি সুন্দর মতো দেখতে পারো। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিব, আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিব। ওকে, তো সর্বপ্রথম যেটা আমরা হচ্ছে এমসিকিউ দিয়েছি, দেখো এটা অনেক সহজ একটা এমসিকিউ, তোমরা আশা রাখি পারা উচিত বা পারবা, দেখা যাক কি হয়। তো আমাদের পানির ত্রৈধবিন্দুর চাপ কত, দেখো পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রাটাও গুরুত্বপূর্ণ, চাপটাও গুরুত্বপূর্ণ, একটু পরে আমি সবকিছু তোমাকে নোট ডাউন করে দিব। তো সবাই একটু উত্তর করার ট্রাই করো দেখি ভাইয়া, যে পানির ত্রৈধবিন্দুর চাপটা কত হবে, পানির ত্রৈধবিন্দুর চাপ একটু দেখি মনে আছে কিনা, বলেন একটু দেখি মনে আছে কিনা। ক খ সাজেশন, ক খ ওইখানে থাকবে, পিডিএফ এর মধ্যে থাকবে, দিয়ে দিব, সমস্যা নাই, ওইখানে থাকবে, দেখো ক খ আলটিমেটলি পিডিএফ এর মধ্যে থাকবে, আমি দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, আর যদি সম্ভব হয় যে ভাই আমার পিডিএফ পড়তে অসুবিধা হচ্ছে, তাহলে ওই যে বললাম রয়্যালের কুইক প্রিপারেশন সিরিজ, এই বইটা 200 থেকে 220 টাকা, বিভিন্ন জায়গায় দাম ভেরি করবে, এই বইটা নিয়ে ধুমাইয়া প্র্যাকটিস করা শুরু করবা। আর যদি মনে হয় যে না ভাই এই সময় বই কিনে লাভ নাই, আমি ভালো মতো পড়া আছে, এখন পিডিএফ দেখে প্র্যাকটিস করে যাবো, তাহলে পিডিএফটা দেখে প্র্যাকটিস করে চলে যাবা। ওকে, আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমরা এই তো সবাই উত্তর করতে পারতেছো, ওকে সাবাস। তো চলো, পানির ত্রৈধবিন্দুর চাপ কত, পানির ত্রৈধ, দেখো এইখানে আমাদের চাপে মূলত যেটা ঝামেলা লাগে সেটা কি জানো, সেটা হচ্ছে আমাদের দেখো 4.58 মিলিমিটার পারদ, এইটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার। এখন দেখো স্যারেরা কিভাবে পেঁচাইছে প্রশ্নটার মধ্যে, এখানে দিছে সেন্টিমিটার পারদ, দেখো মান একই, অনেকে আমরা তাড়াহুড়া করতে গিয়ে আরে এখানে তো 4.58 দাগাই দাও, এটা বৃত্ত ভরাট করো, এই তাড়াহুড়া যারা করবা ভাইয়া, তাড়াহুড়া যারা করবা তারা কিন্তু ধরা খেয়ে যাবা। সো একক মাত্রা, একক মাত্রা পদার্থ বিজ্ঞানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলান একটু ভালো মতো তোমাকে খেয়াল রাখতে হবে, ফিজিক্সের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ এই একক মাত্রা। সো একক মাত্রা তুমি যদি খেয়াল না রাখো, তাহলে পরীক্ষার প্রশ্ন তুমি পারা সত্ত্বেও ভুল অ্যান্সার চলে আসবে, ভুল করে দিয়ে বসে থাকবা। সো এই জিনিসটা করা যাবে না, তার মানে আমাকে একটু দেখে শুনে দাগাইতে হবে যে ভাইয়া ঘ নাম্বারটা রাইট অ্যান্সার, 4.58 মিলিমিটার পারদ। স্যারেরা মাঝে মাঝে এই অপশনটা এইভাবে ঘুরাই দেয় যে ভাইয়া আমাদের 4.85 এইভাবে করে দেয়, এভাবে করে দেয়। সো একটু দেখো, দেখতে কিন্তু সিমিলার মনে হলেও কিন্তু আলটিমেটলি ঝামেলা, দেখছো পুরা 58 আর এখানে কত 85। সো একটু খেয়াল রাখবা। সো এটা কিভাবে মনে রাখা যায়, দেখো 1 2 3 4 5, সো 4 এর পরেই 5 আসে, 4 এর পরেই 5, 4 এর পরেই 5, এভাবে মনে রাখবা যে ভাই 4 এর পরেই 5, 4 এর পরেই 5। এখন আমাকে একটু উত্তর করো দেখি ভাইয়া, পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত, পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত, দেখি তোমরা পারো কিনা, পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত, দেখি সবাই একটু উত্তর করো দেখি, সবাই একটু উত্তর করো যে ভাইয়া, সবাই একটু উত্তর করো যে ভাইয়া পানির ত্রৈধ, এই এমসিকিউ এর জন্য তো এই ইয়াটাই থাকবে, পুরো দাগানো স্লাইডটাই থাকবে, এটাই তো এমসিকিউ সাজেশন, ঠিক আছে।
তো সবাই একটু বলো দেখি যে ভাইয়া পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত। ত্রৈধবিন্দুর তাপমাত্রা এটাও কিন্তু পরীক্ষায় অনেকবার আসছিল, অনেক বোর্ডে অনেকবার আসছিল যে ভাই পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত, পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত। এ দেখো এখান থেকে আমাদের তাপমাত্রা থেকে বেশ কিছু জিনিস আমাকে পড়ালেখা করতে হবে। তো সবাই একটু অ্যান্সার করো যে ভাই পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা। এখন ত্রৈধবিন্দু মানে কি? ট্রিপল পয়েন্ট, অর্থাৎ পানি, বরফ ও জলীয় বাষ্প যে তাপমাত্রা একই সাথে থাকে সেটাকে পানির ত্রৈধবিন্দু বলে। এখন পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা ডিরেক্ট এটাও থিওরি টাইপ প্রশ্ন থাকতে পারে, সেটা কত ভাইয়া? 273.16 কেলভিন। মনে রাখবা এটা কিন্তু সেলসিয়াস না কেলভিন, সেলসিয়াস না কেলভিন। সো এই জিনিসটা মনে রাখবা, 273.16 কেলভিন, 273.16 কেলভিন, এটা হচ্ছে পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা। এখন আমাদের তাপমাত্রার জন্য বেশ কয়েকটা তাপমাত্রা মনে রাখতে পারলে খুব সুবিধা হবে। তাপমাত্রাগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। যেমন আমি তোমাদেরকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রেই পড়াইছিলাম, সেটা কি ভাইয়া? দেখো একটু নোট করে দিচ্ছি আবারও। আদর্শ গ্যাসে আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে শিখাইছিলাম। আদর্শ গ্যাসে একটু মিশাই দেই, সমস্যা নাই, এটা ডুপ্লিকেট করা আছে, আগের পেজে সবকিছু থাকবে। ওকে, সো দেখো আলটিমেটলি আমাদের কয়েকটা তাপমাত্রা, যেমন আমাদের তাপমাত্রা যেমন লাগবে পরম শূন্য তাপমাত্রা, খুবই গুরুত্বপূর্ণ। পরম শূন্য তাপমাত্রা আমি কালকের ক্লাসেও তোমাদেরকে দেখাইছি। পরম শূন্য তাপমাত্রাটা কত ভাইয়া? পরম শূন্য তাপমাত্রা এটা হচ্ছে ওকে 0 কেলভিন, অথবা হচ্ছে আমাদের -273°C, অথবা আমাদের -459.4 ফারেনহাইট। এটা একটু মনে রাখবা, এটা একটু অবশ্যই মনে রাখবা। তারপরে প্রমাণ তাপমাত্রা, তোমাকে যদি বলে ভাই এগুলো এমসিকিউ সমাধানে বা ম্যাথমেটিক্স সমাধানে কাজে লাগবে। প্রমাণ তাপমাত্রা, তোমাকে তাপমাত্রার জায়গায় প্রমাণ তাপমাত্রা। এখন প্রমাণ তাপমাত্রা কত এটা তোমাকে জানতে হবে। প্রমাণ তাপমাত্রাটা হচ্ছে 0°C, 0°C অথবা 273 কেলভিন, 0°C অথবা 273 কেলভিন। তারপরে যদি আমি আসি যে ভাইয়া কক্ষ তাপমাত্রা বলা থাকতে পারে, কক্ষ তাপমাত্রা। তো এই কয়েকটা জিনিস একটু কোন সুন্দরভাবে খেয়াল রাখতে হবে। কক্ষ তাপমাত্রা কত? যে ভাইয়া 25°C, 25°C বা কেলভিনে 273 সাথে যোগ করো, তাহলে 298 কেলভিন। সো এই কয়েকটা তাপমাত্রা ভাইয়া অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে। কি রাখতে হবে ভাইয়া? অবশ্যই মুখস্থ রাখতে হবে। এটা তোমার ডিরেক্ট এমসিকিউতে আসতে পারে, অথবা তোমার ডিরেক্ট কি আসতে পারে? ডিরেক্ট সিকিউতে আলটিমেটলি সমাধান করতে আমাদের হচ্ছে ম্যাথমেটিক্স সমাধান করতে কাজে লাগবে, সেটা এমসিকিউ হোক অথবা সিকিউ হোক। বুঝতে পারছো ভাইয়া? এখন বলো তো দেখি যে ভাইয়া এখন আলটিমেটলি হচ্ছে আরেকটা প্রশ্ন আসতে পারে, যেহেতু তাপমাত্রা থেকে আসছে, যে সূর্য পৃষ্ঠের তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি? কেউ বলতে পারবা সূর্য পৃষ্ঠের তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি? যে সূর্য পৃষ্ঠের তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি? সূর্য পৃষ্ঠের তাপমাত্রা। দেখো থার্মোমিটার দ্বারা তো আমরা তাপমাত্রা পরিমাপ করি দেহের, বাট সূর্য পৃষ্ঠের তাপমাত্রা, সূর্য তো ভাই অনেক তাপ, তাই না? তুমি তো থার্মোমিটার সহ গলে যাবা তুমি যদি থার্মোমিটার নিয়ে চলে যাও। তো সূর্য পৃষ্ঠের তাপমাত্রা হচ্ছে আমাদের পাইরোমিটার দ্বারা পরিমাপ করা হয়। পাইরোমিটার। ওকে, সো এই জিনিসটা খেয়াল রাখবা যে ভাইয়া পাইরোমিটার দ্বারা পরিমাপ করা হয়, পাইরোমিটার দ্বারা। এখন পাইরোমিটার কিভাবে কাজ করে? যে বস্তুর বিকিরণ ধর্ম নিয়ে কাজ করে। বিকিরণ ধর্মকে কাজে লাগিয়ে তাপমাত্রা পরিমাপ করা হয়। সূর্যপৃষ্ঠের তাপমাত্রা কত? অ্যারাউন্ড হচ্ছে 5800 কেলভিন। অ্যারাউন্ড কত ভাইয়া? 5800 কেলভিন। সো এই কয়েকটা ইনফরমেশন তাপমাত্রা থেকে তোমাকে অবশ্যই দেখে যাইতে হবে, মনে রাখতে হবে। ওকে, অবশ্যই ভাইয়া দেখে যাইতে হবে এবং মনে রাখতে হবে। ঠিক আছে? এই তোমরা কিন্তু ক্লাসটা এখনো সবাই শেয়ার করো নাই। হাই ক্লাস শেয়ার করো নাই কেন? আমরা ক্লাসটা একটু 100 ক্রস করতে পারি না? অবশ্যই দেখো এই যে আমাদের প্রায় 90 সুই। সবাই একটু ক্লাসটা একটু কষ্ট করে শেয়ার করেন তো ভাইয়া। সবাই একটু শেয়ার করে ভাইয়াকে লেখেন যে ভাইয়া কমেন্ট সেকশনে শেয়ার ডান। ঠিক আছে? আর কিন্তু অবশ্যই তোমাকে পিডিএফটা পাইতে গেলে অবশ্যই ক্লাসটা শেয়ার করতে হবে, তাই না? সো ভাই এই শেষ মুহূর্তে রিকোয়েস্ট করতেছি একটু মনোযোগী হন, একটু ভাইয়াদের একটু সাজেশনগুলো দেখে যান। আপনি তো অনেক পড়াশোনা করছেন, মনে করেন হচ্ছে টেস্ট পেপার সমাধান করছেন, বাট এইখানে অনেক সুন্দরভাবে বিষয়টা উপস্থাপন করা আছে। দেখো মাত্র 3টা সিকিউ কমপ্লিট করবা, 3টা সিকিউর আন্ডারে সকল কনসেপ্ট ঢুকে গেছে। তার মানে তোমার কোন টপিক থেকে কোন টপিক রিলেটেড প্রশ্ন আসতে পারে, তুমি কিন্তু এইটা যদি ভালো মতো একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করে যাও, তাহলে তোমার প্রশ্ন যদি কঠিন হয়, ঘুরায় পেঁচে আসে, তাহলে কিন্তু তুমি বিষয়টা ধরতে পারবা। ওকে, কারণ একটার সাথে একটা রিলেটেড কিভাবে হয়? দেখো একটা সিকিউ, একটা উদ্দীপকের আন্ডারে প্রায় 10-12টা করে প্রশ্ন দেওয়া আছে। তার মানে যত ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে সবকিছু ম্যাক্সিমাম প্রায় 95% বা 90% এখানে উঠে আসছে কিন্তু। ওকে, সো খুবই ভালো কাজ করছে এটা। ওকে, সো অবশ্যই এটা একটু ভালো মতো প্র্যাকটিস করে যাবা। ওকে, আচ্ছা ঠিক আছে। তো চলো তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। দেখি পরবর্তীতে, দেখো পরবর্তী প্রশ্নটা কি বলছে, যে ভাইয়া ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হয়? ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হয়? তাহলে আমরা ওই যে ছোটবেলা থেকেই কিন্তু একটা সম্পর্ক শিখে আসতেছি, যে ভাইয়া C/5 ইকুয়াল টু F-32/9 ইকুয়াল টু K - 273 ডিভাইডেড বাই আমাদের 5।
সো এটা হচ্ছে তাপমাত্রা তিনটা, অর্থাৎ সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, এই তিনটা তাপমাত্রার স্কেলের ইন টোটাল আমাদের যে সম্পর্কটা সেটা, তাই না? তো এখন আমাদের কি কি বলছে ভাইয়া প্রশ্ন অনুযায়ী? ফারেনহাইট বলছে এবং সেলসিয়াস বলছে, ফারেনহাইট এবং সেলসিয়াস, ফারেনহাইট এবং সেলসিয়াস। তাহলে আমাদের তো এই কেলভিনটা আপাতত দরকার নাই, আমরা জাস্ট খালি এইটা নিয়ে কাজ করলেই হবে। এখন তোমাকে এখানে বলে দিছে, দেখো একটু ভালো মতো খেয়াল করো ভাইয়া, তুমি প্রশ্নটা আগে মনোযোগ দিয়ে পড়ো যে ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেলের দ্বিগুণ, ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেলের দ্বিগুণ। তাহলে তুমি সেলসিয়াসকে এক্স ধরো, ধরো সি ইকুয়াল টু এক্স, তাহলে ফারেনহাইট, তাহলে আমাদের কত হবে ভাইয়া? এফ ইকুয়াল টু হবে 2x, সেলসিয়াস স্কেলের দ্বিগুণ, তাহলে সেলসিয়াসকে এক্স ধরছি, এটারই দ্বিগুণ, তার মানে 2x হয়ে গেল। এখন তুমি কি করবা ভাইয়া? দেখো তুমি মান বসাই দিয়ে জাস্ট ক্যালকুলেশন করে দেখো, সি এর মান কি ধরছি? এক্স, তাহলে এক্স ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু এফ এর মান কত ধরছি? 2x মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এখন বাবা তুমি আর আর জাস্ট খালি গুণ করে দাও, এখানে আর আর গুণ করে দিয়ে ক্যালকুলেশন করলে এক্স এর মান চলে আসবে 160, 160, ঠিক আছে? এখানে দেখো আলটিমেটলি আমাদের 160। এখন তোমরা অনেকেই বলবা যে ভাইয়া এই যে গ নাম্বারটা রাইট অ্যান্সার, কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে রাইট অ্যান্সার দেওয়া নাই, এখানে মজার বিষয় রাইট অ্যান্সার দেওয়া নাই। কারণ কি জানো? দেখো এইটা কিন্তু দেখো আমাদের বলছে যে ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা, তাহলে কোন স্কেলের তাপমাত্রা তোমার কাছে চাইছে? ভাই ফারেনহাইট স্কেলের তাপমাত্রা তোমার কাছে চাইছে, সেলসিয়াসেরটা না। বাট আমরা কার বের করলাম? আমরা কিন্তু এটা কিন্তু ভাইয়া সেলসিয়াস, এটা সেলসিয়াস। কেন সেলসিয়াস? এটা কেন সেলসিয়াস ভাইয়া? একটু যদি খেয়াল করো তুমি, দেখো এইখানে ভাইয়া কি আছে দেখো তো, আমরা সেলসিয়াসকে এক্স ধরছি আর আমরা এক্স এর মান বের করছি, তাহলে এটা কিন্তু সেলসিয়াস তাপমাত্রা। আমার চাইছে হচ্ছে ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা, তাহলে ফারেনহাইট তাপমাত্রা বের করতে কি করতে হবে? যে ভাই আমরা তো ফারেনহাইট ইকুয়াল টু 2x ধরছি, তাহলে আমরা কি করব? যে ভাইয়া 160 কে 2 দ্বারা গুণ করে দিব, তাহলে 0, 12 2 হাতে 1, 2 কে 2 আর একে 3, তাহলে 320 হবে, যেটা আমাদের এখানে নাই, অর্থাৎ ব্ল্যাঙ্ক। বাট এই প্রশ্নটা হুবহুব তোমাদের আসতে পারে, গুরুত্বপূর্ণ আছে, এবার আসলে তোমাদের অপশনে থাকবে ইনশাআল্লাহ। ওকে, সবাই বুঝতে পারছো ভাইয়া? সবাই বুঝতে পারছো? বলো দেখি সবার ক্লিয়ার কিনা, সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা বলেন দেখি ভাইয়া, সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? ওকে, সবাই একটু বলেন ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা, সবাই কি ক্লিয়ার? দেখেন এই টাইপের প্রশ্ন, এখন আপনাকে যদি প্রশ্নটা ঘুরাই দেয় যে ভাই কোন স্কেলের ফারেনহাইট স্কেল কোন তাপমাত্রা, সেলসিয়াস স্কেলের তাপমাত্রা 3 গুণ 4 গুণ যাই হোক না কেন, প্রসেস একটাই, যেটাকে এক্স ধরবেন ওটাকে আলটিমেটলি ফারেনহাইট স্কেল কোন তাপমাত্রা, তাহলে 2x ধরতে হবে, বা 3 গুণ বলে 3x ধরতে হবে, 4 গুণ বললে 4x ধরতে হবে, ঠিক আছে? এখন দেখেন তাপমাত্রা থেকে যেহেতু প্রশ্ন আসছে, এইখান থেকে আপনাদের বেশ কয়েকটা প্রশ্ন আপনাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে। আমি একটু ডুপ্লিকেট করে তোমাদের এটা মিশাই দিয়ে তারপরে দেখো এখানে লিখে দিই, তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে ভাইয়া কোন স্কেলে সেলসিয়াস এবং ফারেনহাইট একই পাঠ প্রদর্শন করে। এটা 100% গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোন স্কেলে আমাদের কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট একই তাপমাত্রা প্রদর্শন করে, একই তাপমাত্রা প্রদর্শন করে? কেউ বলতে পারবা? কেউ বলতে পারবা ভাইয়া? বলো তো দেখি কোন স্কেলে সেলসিয়াস এবং ফারেনহাইট, কোন স্কেলে সেলসিয়াস এবং ফারেনহাইট একই তাপমাত্রা প্রদর্শন করে, একই তাপমাত্রা প্রদর্শন করে? সবাই একটু বলো কোন স্কেলে সেলসিয়াস এবং ফারেনহাইট একই তাপমাত্রা প্রদর্শন করে? সেলসিয়াস এবং ফারেনহাইট, দেখো সেলসিয়াস ও ফারেনহাইট একই তাপমাত্রা, একই পাঠ প্রদর্শন করে, একই পাঠ প্রদর্শন করে কোন তাপমাত্রায়? সেলসিয়াস এবং ফারেনহাইট, সেলসিয়াস এবং ফারেনহাইট, সেলসিয়াস এবং ফারেনহাইট কোন তাপমাত্রায় ভাই? সেলসিয়াস এবং ফারেনহাইট, একটু বলো দেখি। এই তো সবাই পারতেছো, ওকে। সেলসিয়াস এবং ফারেনহাইট আমরা সবাই জানি এটা কিন্তু -40, মুখস্থ রাখবা, এটা ফিক্সড। দেখো পদার্থবিজ্ঞানে তুমি যেখানেই তুমি ফিক্সড জিনিস দেখবা সেটা কষ্ট করে মুখস্থ রাখবা, কারণ এটা জীবনও চেঞ্জ হয় না। তো সেলসিয়াস ফারেনহাইট কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? -40 ডিগ্রি সেলসিয়াস। দেখো তাপমাত্রা পার্থক্যের স্কেলে সেলসিয়াস ফারেনহাইট একই তাপমাত্রা প্রদর্শন করে, আপনি চাইলে এটাকে সেলসিয়াসও বলতে পারেন, ফারেনহাইটও বলতে পারেন, কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন? তো এই প্রশ্নটা মারাত্মক গুরুত্বপূর্ণ, একটু কষ্ট করে মুখস্থ রাখবা, এটা বারবার পরীক্ষায় আসে ভাইয়া, এটা বারবার পরীক্ষায় আসে, ঠিক আছে? আবার এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ধরেন আপনার আমাদের দেহের সাধারণ তাপমাত্রা কত জানো? দেহের সাধারণ তাপমাত্রা কিন্তু 98.4 ফারেনহাইট, এটা আমাদের তাপমাত্রা। দেখো এই যে আমরা থার্মোমিটার দ্বারা তাপমাত্রা মাপি না, সেটা কিন্তু আমাদের সেলসিয়াস এককে থাকে না, সেটা ফারেনহাইট এককে থাকে। তো আমাদের দেহের সাধারণ তাপমাত্রা হচ্ছে, স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে আমাদের 98.4 ফারেনহাইট। তো আপনাকে এখানে একটা ট্রিকি প্রশ্ন করতে পারে যে ভাই 98.4 ফারেনহাইট কে তুমি সেলসিয়াসে প্রকাশ করো, কারণ 98.4 ফারেনহাইট এটা তোমাকে দেহের সাধারণ তাপমাত্রা বা স্বাভাবিক তাপমাত্রা, এটা কষ্ট করে মুখস্থ রাখতে হবে। এটাকে তুমি যদি সেলসিয়াসে নিয়ে যাও তাহলে সেলসিয়াসে হবে আমাদের ব্যাপারটা হচ্ছে 36.9 ডিগ্রি সেলসিয়াস। এই জিনিসটা ফিক্সড, কখনোই চেঞ্জ হয় না। সো এটা চাইলে একটু কষ্ট করে মুখস্থ রাখবা, তাহলে তুমি এক দেখায় উত্তর করতে পারবা। দেখা মাত্রই কি করতে পারবা ভাইয়া? উত্তর করতে পারবা। দেখা মাত্রই কি করতে পারবা ভাইয়া? উত্তর করতে পারবা। ওকে, সবাই বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা লেট হয়ে গেল না, বেশি লেট হয় নাই রে,
বেশি লেট হয় না, আমরা মাত্র 2 নাম্বার প্রশ্নে আছি, ঠিক আছে? বাট 2টা প্রশ্ন সমাধান করলেও আমরা কিন্তু অলরেডি 10টা প্রশ্ন সমাধান করে ফেলছি। আমি কিন্তু বেশ কয়েকগুলো মানে মনে করো হচ্ছে তোমাদেরকে ইনফরমেশন যেগুলো এগুলোর সাথে রিলেটেড সেগুলো কিন্তু লিখে লিখে দিচ্ছি, বুঝতে পারছো? আচ্ছা তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। আমরা কি করব তাহলে নেক্সটে চলে যাই, ওকে? এই জিনিসটা একটু কষ্ট করে মনে রাখবা, কারণ পরীক্ষায় আসার মতো এটা, পরীক্ষায় আসার মতো ভাইয়া, ওকে? তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। দেখি আমাদের নেক্সটে কি বলছে, নেক্সট প্রশ্নটা দেখো তো কই গেল, এই তো দেখো এই যে এই প্রশ্নটাও থিওরি টাইপ একটা প্রশ্ন। দেখো আমি প্রথমে একটু থিওরি টাইপ প্রশ্ন নিচ্ছি যেগুলো পরীক্ষায় আসার মতো, তারপরে আমরা আস্তে আস্তে ম্যাথমেটিক্যাল টাইপে চলে যাব, কারণ প্রত্যেকটা অধ্যায়েরই দুইভাবে প্রশ্ন ব্যালেন্স থাকে, থিওরি টাইপ প্রশ্ন থাকে, ম্যাথমেটিক্যাল টাইপ প্রশ্ন থাকে। আর এখানে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ থিওরি টাইপ প্রশ্ন আছে যেগুলো হুবহুব রিপিট আসে। তো আমি চেষ্টা করছি অ্যানালাইসিস করে যে আমি ক্লাসে যেগুলো প্রশ্ন ইনপুট দিছি যাতে করে তোমরা হুবহুব কমন পাও যেগুলো থিওরি পার্টগুলো আছে, ওকে? তো দেখো আমাদের এটা কি বলছে যে ভাই থার্মোমিটার এর ধারণা পাওয়া যায় তাপগতিবিদ্যার কোন সূত্র থেকে, বা থার্মোমিটার প্রতিষ্ঠা করা হয় তাপগতিবিদ্যার কোন সূত্র থেকে। তাপগতিবিদ্যার আমরা কয়টা সূত্র শিখি, 0তম সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তাই না? তো এখন কোন সূত্রের উপর ধারণা করে আমাদের হচ্ছে কোন সূত্রের উপর থার্মোমিটার প্রতিষ্ঠা করা হয়েছে, সবাই বলতে পারবা যে ভাইয়া কোন সূত্রের উপর থার্মোমিটার প্রতিষ্ঠা করা হয়েছে? এটা হচ্ছে 0তম সূত্র, 0তম সূত্র মনে রাখবা। থার্মোমিটার আলটিমেটলি, এখন থার্মোমিটারে থাকে কে? থার্মোমিটারে থাকে মূলত পারদ। থার্মোমিটারে কে থাকে? পারদ থাকে, পারদ। আর এই পারদ মূলত কি ধরনের পদার্থ? এটা হচ্ছে উষ্ণতামিতিক পদার্থ। কি ভাইয়া? উষ্ণতামিতিক পদার্থ, উষ্ণতামিতিক পদার্থ, ওকে? তো এই জিনিসগুলো একটু কষ্ট করে মনে রাখবা, থিওরি টাইপ প্রশ্ন দেখা মাত্রই যাতে তুমি উত্তর করতে পারো, দেখা মাত্রই যাতে তুমি ভাইয়া কি উত্তর করতে পারো। নেক্সটে আসো, সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে নিম্নের কোনটি আমাদের প্রযোজ্য? সম আয়তন, দেখো এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, সম আয়তন প্রক্রিয়া। দেখো আমাদের তাপগতিবিদ্যার তাপীয় প্রক্রিয়া মোট 4টা প্রক্রিয়া আছে, তাপগতিবিদ্যার তাপীয় প্রক্রিয়া মোট 4টা আছে। এখন তার মধ্যে তোমাকে স্পেসিফিক ভাবে ডিফাইন করে দিছে যে ভাই সম আয়তন প্রক্রিয়া। এখন সম আয়তন প্রক্রিয়ায় আলটিমেটলি আমাদের অ্যান্সারটা কি হবে বলো? সবাই একটু উত্তর করে দেখি। সম আয়তন প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া, দেখো সম আয়তন, সম আয়তন, সম আয়তন। দেখো আমি তোমাদেরকে তাপগতি প্রক্রিয়া, তাপগতি প্রক্রিয়া 4টা, তাপগতি প্রক্রিয়ায় 4টা যে সিস্টেম আছে সেটা নিয়ে চলো একটু তোমাদেরকে ধারণা দিই, তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে সবকিছু, ঠিক আছে? তো তাপগতীয় প্রক্রিয়া মোট কয়টা আছে? তাপগতীয় তাপগতীয় প্রক্রিয়া, ঠিক আছে? প্রক্রিয়া, তাপগতীয় প্রক্রিয়া মোট আছে কয়টা ভাইয়া? তাপগতীয় প্রক্রিয়া মোট আছে 4টা। সেটা কি কি ভাইয়া একটু যদি আমি তোমাকে বলি, প্রথমটা হচ্ছে আমরা ধরো সম আয়তন প্রক্রিয়া, যেহেতু এটা আসে সম আয়তন দিয়ে দেই, তাহলে সম আয়তন, সম আয়তন। তাহলে 2 নাম্বারটা যদি আমরা বলি, 2 নাম্বারটা হচ্ছে সম উষ্ণ, সম উষ্ণ প্রক্রিয়া, সম উষ্ণ প্রক্রিয়া। 3 নাম্বারটা কি ভাই? রুদ্ধ তাপীয় প্রক্রিয়া, রুদ্ধ তাপীয় প্রক্রিয়া, রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। 4 নাম্বারটা কি ভাইয়া? 4 নাম্বারটা হচ্ছে সম আমাদের চাপীয় প্রক্রিয়া, সম চাপীয় প্রক্রিয়া। এইগুলোর মধ্যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ এই যে এই দুইটা, সম উষ্ণ এবং আমাদের রুদ্ধ তাপীয়। এখান থেকে সিকিউ আসে, এমসিকিউ আসে। দেখো এখন আমাদের এখানে বলছে সম আয়তন প্রক্রিয়া, তাহলে সম আয়তন, সম আয়তন প্রক্রিয়ায় ভাই কি থাকবে? আয়তনটা স্থির থাকবে, অর্থাৎ ডিভি ইকুয়াল টু 0 হবে, ডিভি ইকুয়াল টু 0। এখন দেখেন আমরা ক্লোসিয়াস এর সূত্র থেকে কি জানি ভাইয়া, যে ভাইয়া ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, তাই না? এখন আসেন এই ডিডাব্লিউ কে ভাঙাইলে আবার আরেকটা সূত্র পাওয়া যায় যে ভাইয়া ডিডাব্লিউ ইকুয়াল টু পিডিভি। তাহলে দেখেন যদি ভি শূন্য হয়, যদি ভি অর্থাৎ আয়তন যদি স্থির থাকে, তাহলে আপনার কৃত কাজও শূন্য হয়ে যাবে। তখন আমাদের ডিকিউ ইকুয়াল টু কি হয়ে যাবে? ডিইউ, মানে অভ্যন্তরীণ শক্তির সাথে আমাদের তাপ শক্তিটা কি হয়ে যাবে? ইকুয়াল টু হয়ে যাবে। তাহলে সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? একটু সবাই অ্যান্সার করেন দেখি সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে। তাহলে সম আয়তন প্রক্রিয়া, দেখো এত বিস্তারিত দরকারই নাই, এই যে আমাদের কৃত কাজ শূন্য, এই যে সম আয়তন প্রক্রিয়া কৃত কাজ শূন্য কেন? কারণ ভাই ডিডাব্লিউ ইকুয়াল টু পিডিভি রাখা যায়, তার মানে আমাদের কৃত কাজ শূন্য, ওকে? তো এখন যেহেতু সম আয়তন থেকে প্রশ্ন আসছে, দেখেন সম আয়তন থেকে আর বেশ কয়েকটা জিনিস আপনাকে একটু ইনফরমেশন দেই, আপনার পরীক্ষায় চলে আসতে পারে। সম আয়তনের একটা মানে উদাহরণ এই উদাহরণটা চলে আসতে পারে যে ভাইয়া চলন্ত গাড়ির টায়ারে কোন ধরনের প্রক্রিয়া বিদ্যমান থাকে? সম উষ্ণ প্রক্রিয়া। চলন্ত গাড়ির টায়ারে কোন প্রক্রিয়া বিদ্যমান থাকে? আমাদের সম উষ্ণ প্রক্রিয়া, আমাদের সম আয়তন প্রক্রিয়া, ঠিক আছে? সম আয়তন প্রক্রিয়া, ওকে? এখন দেখেন এই যে সম উষ্ণ এবং রুদ্ধতাপীয়র মধ্যে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে যেটা ফিক্সড, একটু কষ্ট করে মুখস্থ রাখাটা ভালো। সেটা হচ্ছে রুদ্ধতাপীয় রেখা বা রেখ সম উষ্ণ রেখা অপেক্ষা কত গুণ খাড়া? সম উষ্ণ রেখা অপেক্ষায় কত গুণ খাড়া? অপেক্ষা কত গুণ খাড়া? অপেক্ষা কিন্তু গামা গুণ খাড়া, এটা মনে রাখবা, গামা গুণ খাড়া। একটু পরে আমরা দেখবা প্রশ্ন এটা রিলেটেড সমাধান করব, খাড়া। এখন যদি তোমাকে উল্টা ভার্সন আসে ভাই, এটার যদি উল্টা ভার্সন, এটার কি ভাইয়া? উল্টা ভার্সনটা যদি তোমার আসে, উল্টা ভার্সনটা কেমন? যে ভাইয়া সম উষ্ণ রেখ, ধরো প্রথমে এখানে রুদ্ধতাপীয় না, এখন তোমাকে সম উষ্ণ বললো, সম উষ্ণ রেখ
রুদ্ধতাপীয় রেখা অপেক্ষায় কত গুণ খাড়া হবে, তখন কিন্তু উল্টায় যাবে, 1 / গামা গুণ খাড়া। ঠিক আছে, এই দুইটা প্রশ্ন একটু কষ্ট করে মনে রাখবা, এটা অলরেডি 24 সালে আসছিল, তো তোমাদের বেলায় ইনশাআল্লাহ যে কোনো একটা বোর্ডে চলে আসতে পারে, এইগুলো একটু ফিক্সড মান। ঠিক আছে, সো রুদ্ধতাপীয়র উদাহরণ কিভাবে মনে রাখা যায় ভাইয়া, দেখো রুদ্ধতাপীয়র উদাহরণ মনে রাখার জন্য একটা টেকনিক বলে দেই। রুদ্ধতাপীয় যেখানে তুমি দেখবা যে ভাই হঠাৎ কথাটা বলা আছে, হঠাৎ করে টায়ার বাস্ট হয়ে গেছে, হঠাৎ কার্যক্রম থাকলেই সেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। বুঝতে পারছো, সেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে দেখো আমাদের সময়তন প্রক্রিয়া কি ভাইয়া স্থির থাকে, ডিভি স্থির থাকে সমআয়তন প্রক্রিয়া। সমউষ্ণ প্রক্রিয়ায় ডিকিউ স্থির থাকবে, সমউষ্ণ প্রক্রিয়ায় তাপটা মূলত স্থির থাকবে। এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সমউষ্ণ প্রক্রিয়ায় আমাদের হচ্ছে সরি 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 সমআয়তন, হ্যাঁ সমউষ্ণ প্রক্রিয়ায় ডিকিউ, আর হচ্ছে দেখো আলটিমেটলি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, দেখো না সরি 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 এখানে একটু মিস্টেক হয়ে গেছে। দেখো সমউষ্ণ প্রক্রিয়ায় আমাদের কি থাকবে, উষ্ণ, তার মানে তাপ স্থির থেকে যাবে। আর সমচাপীয় আলটিমেটলি এটার সাথে আমাদের আলটিমেটলি কি ভাই, সমউষ্ণ চাপ স্থির থাকে, এখানে আমাদের মেইন সূত্রতে কোনো ইফেক্টই পড়বে না। ওকে, এখন এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কয়টা সূত্র আছে, 3টা সূত্র আছে, সেটা কি কি ভাইয়া, সমীকরণ আছে, সেটা হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক, এটা 1 নম্বর সমীকরণ হিসেবে করতে পারো। তারপরে আরেকটা কি আছে যে ভাইয়া টিভি, দেখো এগুলো একটু রিভিশন দিয়ে নেই তাতে তোমার একবার ঝালাই হয়ে যায়। টিভি টু দি পাওয়ার কি ভাইয়া গামা -1 ইকুয়াল টু ধ্রুবক, এগুলো থেকে সিকিউ আসার সম্ভাবনা সব থেকে বেশি। আরেকটা আছে কি ভাইয়া যে টিপি, টিপি টু দি পাওয়ার টিপি টিপি টু দি পাওয়ার গামা -1 ডিভাইডেড বাই গামা ইকুয়াল টু ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা গামা না, এখানে কিন্তু সরি এখানে হচ্ছে 1 - গামা হবে, টিপি টু দি পাওয়ার 1 - গামা ডিভাইডেড বাই গামা ইকুয়াল টু ধ্রুবক, ধ্রুবক। ঠিক আছে, সো এই 3টা সমীকরণ থেকে ভাইয়া সিকিউ আসার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি। বুঝছো, তাপগতীয় প্রক্রিয়া মোটামুটি হচ্ছে আমরা রিভিশন দিতে পারলাম, বলো দেখি তাপগতীয় প্রক্রিয়া সবার একটু ক্লিয়ার হইলো কিনা, তাপগতীয় প্রক্রিয়া যে 4টা সিস্টেম আছে তাপগতীয় প্রক্রিয়ার মোটামুটি ক্লিয়ার কিনা, বলো মোটামুটি ক্লিয়ার কিনা। আমরা সামনে আরো প্রশ্ন প্র্যাকটিস করার সময় দেখবে যে আরো অনেক নতুন নতুন ইনফরমেশন চলে আসবে। তো সবাই একটু বলো দেখি যে ভাইয়া তাপগতীয় প্রক্রিয়া এই 1 গুণ হ্যাঁ 1 ডিভাইডেড বাই গামা, গামা সবাই পারছো, ধন্যবাদ। তো মোটামুটি বলো যে ভাইয়া, মোটামুটি বলো দেখি যে ভাইয়া তাপগতীয় প্রক্রিয়া যে 4টা প্রক্রিয়া আছে এটা আমরা কি মোটামুটি একটু রিভিশন দিতে পারলাম, মোটামুটি একটু রিভিশন দিতে পারলাম। আচ্ছা আর্টসের সাবজেক্ট পড়ান ভাইয়া হিবিজিবি হয়ে গেছে, প্যারা নাই। আচ্ছা এরপর থেকে ফাঁকা ফাঁকা করে লিখবো না, একসাথেই লিখছি তো হিবিজিবি হয়ে গেছে, নতুন পেজ নিয়ে নিয়ে লিখবো, সমস্যা নাই। ওকে, সো চলো এই আর্টসের সাবজেক্ট, আর্টসের তো ক্লাস হচ্ছে মনে হয়, তোমাদের যুক্তিবিদ্যা তোমাদের হাসান ভাইয়া নিচ্ছে না, যুক্তিবিদ্যা ক্লাস তো হচ্ছে। আর সামনে তো তোমাদের গ্রুপ সাবজেক্টের ভাই এডুকেশন থেকে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস হবে, সেটা তুমি সায়েন্স আর্টস কমার্স যেই বিভাগেরই শিক্ষার্থী হও না কেন প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস হবে। প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসের রুটিনও অলরেডি পাবলিশ করে দেওয়া হয়েছে, তোমরা একটু কষ্ট করে রুটিনগুলো চেক করো। আর যদি রুটিন খুঁজে না পাও তাহলে একটু কারো কাছ থেকে রুটিন কালেক্ট করো, পেজ থেকে কালেক্ট করো, অথবা পেজগুলো একটু নিচের দিকে স্ক্রল ডাউন করো, দেখো অলরেডি রুটিনও প্রকাশ করা হয়ে গেছে। তোমাদের কি কি সাবজেক্ট আছে জানি, অর্থনীতি, ভূগোল, পৌরনীতি, এগুলো সবকিছুরই ক্লাস হবে ভাই। ঠিক আছে, কমার্সের হিসাব বিজ্ঞান, তারপরে ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে যা আছে সবগুলাই হবে, সবগুলাই হবে। ওকে, একটু জাস্ট রুটিনটা ফলো আপ করো, রুটিনটা একটু দেখো। ওকে, আচ্ছা নেক্সটে আসো। দেখো এই যে এই প্রশ্নটা হুবহুব রিপিট আসতে পারে, এই প্রশ্নটা হুবহুব রিপিট আসতে পারে, মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন। সো দেখেন তো দেখি এখানে কি বলছে যে তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্রের সমন্বিত রূপকে, দেখেন এখানে কিন্তু তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র। সো প্রথম সূত্র থেকে প্রথম সূত্রের গাণিতিক রূপ কে দিছে, ক্লোসিয়াস। সো প্রথম সূত্র বা ক্লোসিয়াসের সূত্র তোমরা আলটিমেটলি তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপেই দিছে কিন্তু ক্লোসিয়াস, ক্লোসিয়াস সাহেব। সো ক্লোসিয়াসের সাহেবের সূত্রটা কি ভাইয়া, যে আমাদের ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। ঠিক আছে, আমাদের এটা কি ভাইয়া, এটা হচ্ছে ক্লোসিয়াসের গাণিতিক রূপ, মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে, সো এখন দেখেন আমরা এন্ট্রপির একটা সূত্র জানি না, এন্ট্রপির সূত্র জানি না যে ভাইয়া ডিএস ইকুয়াল টু ডিকিউ ডিভাইডেড বাই ডিটি। এন্ট্রপি ক্লাসের একদম শেষ পার্টে আমরা এন্ট্রপি নিয়ে আলোচনা করব, কারণ এই অধ্যায়ের শেষ পার্টে এন্ট্রপি আছে। তো দেখেন এইখান থেকে আমরা কি করতে পারবো, এখান থেকে আমরা দেখেন তো যে ডিকিউ ইকুয়াল টু কি লিখতে পারি, যে ভাইয়া ডিকিউ ইকুয়াল টু, তাহলে আর গুণ করে দাও, দেখো ডিকিউ ইকুয়াল টু ডিএসটি, এটা আমরা বলতে পারি না ডিএসটি। ঠিক আছে, অথবা আমরা এটাকে টিডিএস বলতে পারবো, একটু সাজাই নেই। তাহলে দেখো এখন এইটা কিন্তু আমাদের তাপগতিবিদ্যার কয় নাম্বার সূত্র থেকে আসছে, দ্বিতীয় সূত্র থেকে। তাহলে এখন যদি আমরা সমন্বিত রূপ বলতে চাই তাহলে আমরা কি করব ভাইয়া, আমরা ডিকিউ এর জায়গায় বসাই দিতে পারবো, ডিকিউ এর জায়গায় বসাই দিতে পারবো। তাহলে দেখো ডিকিউ এর জায়গায় আমরা কি বসাবো, টিডিএস ইকুয়াল টু ডিইউ প্লাস ডি, আমাদের হচ্ছে এখানে ডি ডি কিউ আবার রিপিট করছি কারণ এটা হচ্ছে ডি ডাব্লিউ,
ডি ডাব্লু, তাই না? ডি ডাব্লু, তাই না ভাইয়া? এখন তাহলে তুমি একটু কাস্টমাইজ করে নাও, দেখো এখানে সবগুলো ডিইউ ডিইউ আছে, তাহলে তুমি ডিইউ দাও। ডিইউ ইকুয়াল টু তাহলে আমাদের কি হবে ভাইয়া, যে টি ডিএস মাইনাস ডি ডাব্লু, তাহলে কোডটা হবে ডি ডাব্লু কে আবার ভাঙানো যায়, দেখো একটু আগে শিখছি যে ভাইয়া ডি ডাব্লু ইকুয়াল টু পি ডিভি, তাহলে তুমি ডি ডাব্লুর পরিবর্তে পি ডিভি লেখো। তাহলে দেখো আমরা টিডিএস মাইনাস টিডিএস মাইনাস পিডিভি, টিডিএস মাইনাস পিডিভি কোথায় আছে, এই যে ফ্যান্টাস্টিক ভাবে খ নাম্বারটা, বুঝছো? এটা কিন্তু হুবহু সূত্র, বাট দেখো সূত্রটা একটু তোমাকে কাস্টমাইজ করে নিতে হবে। সূত্রটা কি করতে হবে ভাইয়া, একটু কাস্টমাইজ করে নিতে হবে। সূত্রটা কি করতে হবে ভাইয়া, একটু কাস্টমাইজ করে নিতে হবে, বুঝতে পারছো? এই তো খ নাম্বার খ নাম্বার খ নাম্বার, সাবাস, এই তো, ধন্যবাদ সবাইকে। তো চলো তাহলে আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। দেখো নেক্সটে কি বলছে, যে তাপগতিবিদ্যায় প্রথম সূত্র কার কার মধ্যে সম্পর্ক স্থাপন করে। মূলত তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কার কার মধ্যে সম্পর্ক। দেখো আমরা প্রথমে একটু থিওরি টাইপ প্রশ্ন সমাধান করবো, আস্তে আস্তে ম্যাথমেটিক্যাল টাইপে চলে যাবো। অধ্যায়টা একটু বড় তো এই জন্য সিঙ্গেল অধ্যায় রাখছি আজকের ক্লাসে, ওকে? তো সবাই একটু বলো, সবাই একটু বলো দেখি যে ভাইয়া তাপগতিবিদ্যায় প্রথম সূত্র সম্পর্ক স্থাপন করে কার কার মধ্যে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্ক স্থাপন করে কার কার মধ্যে। দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি, তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তর হয়ে যায়, তাই না? এখন তাপ আর কাজের মধ্যে, তাপ আর কাজের মধ্যে, তাপ আর কাজের মধ্যে, সো গ নাম্বারটা রাইট অ্যান্সার, ওকে? তাপ আর কাজের মধ্যে। সো এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে কিন্তু আমরা জানি যে ভাইয়া তাপ ডাব্লিউ ইকুয়াল টু জে কিউ, জুল তুল্যাঙ্ক এটাকে বলা হয়, জুল তুল্যাঙ্ক, ওকে? সো তাপ এবং কাজ। সো পরীক্ষার হলে তোমরা স্যারেরা একটু তোমাকে চালাকি করতে পারে, তাপের জায়গায় তাপমাত্রা দিতে পারে, তাপমাত্রা ও কাজ, তাপমাত্রা ও কাজ। সো তাপ নাকি তাপমাত্রা ভালো মতো খেয়াল রাখবা, তাপমাত্রা কিন্তু হবে না, স্যারেরা অপশনে তাপমাত্রা ঢুকাই দিতে পারে। তাপ আর তাপমাত্রা মোটামুটি প্রায় তোমরা আলটিমেটলি তাড়াহুড়া করে দেখবা যে, তোমরা যদি তাড়াহুড়া করো দেখবা যে আলটিমেটলি মনে হবে যে এইটাই মনে হয় উত্তর। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা, এই বিষয়গুলো ভাইয়া একটু খেয়াল রাখবা, বুঝা গেছে? তো চলো আমরা নেক্সটে চলে যাব, নেক্সটে চলে যাই ভাইয়া, ঠিক আছে? নেক্সটে চলে যাই। নেক্সটে দেখেন কি বলছে, যে ভাইয়া তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, এই যে জুল তুল্যাঙ্ক বা যান্ত্রিক তুল্যাঙ্ক একই কথা, এটার এককটা কি? দেখো দিনাজপুর বোর্ড 23-এ আসছিল, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুল তুল্যাঙ্কর এককটা কি, ঠিক আছে? সবাই একটু বলেন, সবাই একটু বলেন, ঠিক আছে? সবাই একটু বলেন, সবাই একটু বলেন জুল তুল্যাঙ্ক। দেখো তাহলে আমরা এটাকে কিভাবে সমাধান করতে পারবো, এটাকে যদি আমরা একটু সমাধান করি তাহলে দেখো আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে একটু আগে কি জানলাম, যে ভাইয়া ডাব্লু ইকুয়াল টু জে এইচ বা জে কিউ, যাই বলো না কেন, তাপ কিউ দ্বারাও প্রকাশ করা যেতে পারে। তাহলে এইটাই তো মূলত আমাদের জুল তুল্যাঙ্ক, তাই না? সো জে ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই এইচ। এখন দেখো কাজের এককও জুল, তাপের এককও আমরা জুল বলতে পারি, কিন্তু তাপের আরো একটা একক আছে, যদি জুল জুল বলি তাহলে জুল জুল কাটা গিয়ে কোনো এককই থাকবে না। বাট এখানে দেখো আমাদের একক বের করতে বলছে, মূলত একক নাই যে এরকম কথা কোনো বলা নাই। তাহলে আমরা তাপের কিন্তু দুইটা একক আছে, একটা হচ্ছে জুল আর একটা হচ্ছে ক্যালোরি, তাই না? তো এখন তাহলে আমরা এটাকে জুল বলবো, এটাকে জুল না বললে এটাকে ক্যালোরি যদি বলি তাহলে জুল ক্যালোরি ইনভার্স 1। সো জুল ক্যালোরি ইনভার্স 1, জুল ক্যালোরি ইনভার্স 1, অর্থাৎ দেখো ক্যালোরি পার গ্রাম না কিন্তু জুল পার ক্যালোরি, জুল পার ক্যালোরি। সো বি নাম্বারটা রাইট আনসার, জুল পার ক্যালোরি, ক্যালোরি পার জুল না কিন্তু। দেখো এই যে উল্টা ফরমেশন গুলানো অপশনে থাকবে, উল্টা ফরমেশন গুলানো অপশনে থাকবে ভাইয়া, ওকে? উল্টা ফরমেশনও অপশনে থাকবে, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা। উল্টা ফরমেশন দাগায় দেওয়া যাবে না, উল্টা ফরমেশন ভাইয়া দাগায় দেওয়া যাবে না, বুঝতে পারছো? উল্টা ফরমেশন গুলো দাগায় দেওয়া যাবে না। এই তো সবাই বি নাম্বার পারছো। চলো নেক্সটে যাবো। দেখো সমউষ্ণ রেখ কোনটা, দেখো লেখ চিত্র থেকে তুমি মাস্ট প্রশ্ন আসবে, কারণ আমি ওই যে ভিডিওটা দেখছিলা, কে কে ভিডিওটা দেখছো বলো দেখি, টাইম ম্যানেজমেন্ট নিয়ে যে ভিডিও বানাইছিলাম, এমসিকিউ কিভাবে তুমি ভালো করবা, কে কে এই পদ্ধতি মেনটেন করে পরীক্ষা দিছো, একটু আমাকে অনেস্ট রিভিউ জানাও তো দেখি, যে ভাইয়া আপনি যে 3 স্টেপ পদ্ধতিতে পরীক্ষা দিতে বলছিলেন, কারা কারা ভিডিওটা দেখে উপকৃত হয়েছে বলো দেখি। তোমরা তো বিগত আইসিটি পরীক্ষা দিছো, বাংলা পরীক্ষা দিছো, সেখানে তোমরা টাইম ম্যানেজমেন্ট নিয়ে ভালো প্যারা খাইছো। এখানে তো আরো ম্যাথমেটিক্স থাকে, ফিজিক্সে আরো ম্যাথমেটিক্স থাকে, এখানে টাইম ম্যানেজমেন্ট নিয়ে আরো ঝামেলা। বাট আমি যে তোমাদেরকে পদ্ধতিটা শেয়ার করছিলাম, যে ভাইয়া 3 স্টেপ পদ্ধতিতে পরীক্ষা দিবা, যে ভিডিওটা করছিলাম, মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় অনেক স্টুডেন্ট দেখছে, 50,000-এরও বেশি স্টুডেন্ট দেখে ফেলছে, ঠিক আছে? তো তোমাদের কার কার এই বুদ্ধিটা উপকারে আসছে, কে কে একটু হলেও তোমরা পরীক্ষার হলে বেনিফিটেড হয়েছো, সবাই একটু জানাও দেখি ভাইয়া। যে ভাই আপনি যে নিয়মটা বলেছিলেন 3 স্টেপ পদ্ধতিতে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে, এটা দিয়ে আমি আলটিমেটলি পরীক্ষাটা টাইম ম্যানেজমেন্ট করতে পারছি। অনেস্ট রিভিউ দাও যে কার কার উপকারে আসছে বলো দেখি, সবাই একটু বলো, সবাই একটু বলো। এই তো ভাইয়া, আমি ভাইয়া, ওকে ওকে, সবাই একটু বলেন যে ভাইয়া কি অবস্থা, আপনারা কি এই ভিডিওটাতে আলটিমেটলি কি উপকারে আসছে? ওই ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই উপকারে আসবে 100%, কারণ আমি নিজে আমার স্টুডেন্ট লাইফে আমি সকল বোর্ড পরীক্ষাগুলো এই প্রসেসটা মেনটেন করতাম, সকল স্কুলের পরীক্ষা, কলেজের পরীক্ষা, বোর্ড পরীক্ষা, সকল কিছুতে আমি এই পদ্ধতিটা মেনটেন করতাম। তাহলে টাইম ম্যানেজমেন্ট নিয়ে ঝামেলা হয় না, ঠিক আছে? তো যারা এখনো ভিডিওটা দেখো নাই অবশ্যই ভিডিওটা দেখে নিবা, যে ভাইয়া পদার্থবিজ্ঞানে 25-এ 25 কিভাবে পাওয়া যায়, এবং এই মেথডটা
তোমার হচ্ছে কেমিস্ট্রিতেও কাজে লাগবে, তোমার কেমিস্ট্রিতেও কাজে লাগবে, হায়ার ম্যাথ তো সবগুলাই ম্যাথ, আর বায়োলজি তো আলটিমেটলি ম্যাথই নাই, ঠিক আছে? সো ফিজিক্স কেমিস্ট্রি দুইটাতেই কাজে লাগবে। সো অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখে নিবা। ওকে, আচ্ছা, ওকে ওকে, তাহলে চলো, এই তো সবাই, এই তো মোটামুটি সবারই আসছে ভাইয়া, আমার তাড়াতাড়ি লেখা হয়ে গেছিল এমসিকিউ, আরে জোস, ওকে ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে চলো দেখো সমউষ্ণ রেখ, সমউষ্ণ রেখ দেখো এই পার্টটা তোমরা কেমিস্ট্রিতেও কিন্তু পড়ছো, কেমিস্ট্রি পরিবেশ রসায়ন অধ্যায়, তাই না? সমউষ্ণ, সমউষ্ণ রেখ থেকে আমরা আমরা কি জানি যে ভাইয়া সমউষ্ণ, সমউষ্ণ রেখের বেলায় আমরা আলটিমেটলি সমউষ্ণ প্রক্রিয়া পড়লাম না, তাপ গতিবিদ্যার হচ্ছে মোট 4টা প্রক্রিয়া আছে, তাপ গতিবিদ্যার কয়টা প্রক্রিয়া আছে? 4টা প্রক্রিয়া আছে, তার মধ্যে আমরা সমউষ্ণ করছিলাম। তো সমউষ্ণ প্রক্রিয়ায় আমরা মনে রাখতে হবে পি আর ভি এর মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এইটা ওয়ান কাইন্ড অফ কি জানো? সমউষ্ণ রেখটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বয়েল সাহেবের সূত্র। কেমিস্ট্রিতে পড়ছো না? আদর্শ গ্যাসও পড়ছো। বয়েল সাহেবের সূত্র, বয়েলের সূত্র, ঠিক আছে? তো দেখো আমাদের, আমি বলছিলাম যে ভাইয়া কোনো কিছু সামানুপাতিক সম্পর্ক কেমন হয়? মূল বিন্দুগামী সরলরেখা। কোনো কিছুর ব্যস্তানুপাতিক সম্পর্ক কেমন হয়? আইসোথার্মাল রেখা বা আয়তাকার অধিবৃত্তাকার। ওকে, তো দেখো আমাদের এখানে কি বলা আছে ভাই, ব্যস্তানুপাতিক নাকি সমানুপাতিক? পি আর ভি, দেখো এখানে কিন্তু প্রত্যেকটা রেখায় পি আর ভি, তাহলে বয়েলের সূত্র আমাদের জানি, একটা অপরটার হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে আমাদের কি হবে ভাইয়া? তাহলে আমাদের হবে ব্যস্তানুপাতিক সম্পর্ক আয়তাকার অধিবৃত্তাকার, তাহলে আমাদের এই যে ক নাম্বারটা রাইট আনসার। এখন দেখো এটার আরো কয়েকটা গ্রাফ আছে, এটার আরো কয়েকটা গ্রাফ। এখন যদি আমি বলতাম যে ভাই এখানে পি এক্স ওয়াই অক্ষ বরাবর, আমি এখানে বললাম 1/v আছে, 1/p আছে, তাহলে দেখো এই পুরো অংশটার সাথে ভি কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক, তখন কিন্তু হবে মূল বিন্দুগামী সরলরেখা। আবার আমি যদি বলি যে ভাইয়া এখানে হচ্ছে আমি পিভি দিছি, এখানে পি দিছি, তখন কিন্তু হবে আমাদের এক্স অক্ষের সমান্তরাল, তখন কিন্তু আমাদের হবে এক্স অক্ষের সমান্তরাল। এখন যদি আমি এই কাজটা উল্টা ভার্সনে করি যে ভাই নিচে পিভি আর এখানে উপরে পি, তখন হবে আমাদের কি এক্স অক্ষের উপর লম্ব বা ওয়াই অক্ষের সমান্তরাল। বুঝতে পারছো? তো এই তিনটা গ্রাফও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দেখো কার সাথে কিরকম সম্পর্ক, যদি আমাদের 1/v থাকে, যদি আমাদের ওয়াই অক্ষ বরাবর পিভি থাকে, আর যদি আমাদের এক্স অক্ষ বরাবর পিভি থাকে। তো এই গ্রাফটা ভাইয়া পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, একটু ভালো মতো খেয়াল রাখবা। এই গ্রাফটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো মতো খেয়াল রাখবা। ওকে, এই তো সবাই ম্যাক্সিমাম পারছো যে ভাইয়া ক নাম্বারটা রাইট আনসার। নেক্সটে আসি আমরা। দেখো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কিসের উপর নির্ভর করে? এটা থিওরি টাইপ প্রশ্ন, মনে রাখবা, একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি আসলেই তোমরা মনে রাখবা যে ভাইয়া তাপমাত্রার উপর ডিপেন্ড করবে, অভ্যন্তরীণ ব্যাপার স্যাপার তাপমাত্রার উপর ডিপেন্ড করবে। ওকে, অভ্যন্তরীণ শক্তি কিসের উপর ডিপেন্ড করবে? তাপমাত্রার উপর ডিপেন্ড করবে। একটু কষ্ট করে মুখস্থ করে যাবা, ঠিক আছে? থিওরি টাইপ প্রশ্ন চলে আসতে পারে, দেখো ঢাকা বোর্ড 24-এ আসছিল। নেক্সটে যদি যাই, দেখো এই যে এখানে একটা ম্যাথমেটিক্স আছে, এবং এই ম্যাথমেটিক্সটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই কনসেপ্টটা ভাইয়া, এই কনসেপ্টটা থেকে তোমার সিকিউতেও গ নাম্বারে প্রশ্ন আসতে পারে, সিকিউতেও গ নাম্বারে প্রশ্ন আসতে পারে। ওই যে ক্লোসিয়াসের সূত্র থেকে যদি প্রশ্ন চলে আসে, তাহলে এখান থেকে চলে আসতে পারে। ওকে, তো সবাই একটু মনোযোগ দিয়ে আমরা প্রশ্নটা একটু পড়ি, সবাই একটু ভাইয়া মনোযোগ দিয়ে প্রশ্নটা পড়ি। দেখেন তো কি বলা আছে এখানে, যে কোনো ব্যবস্থার পরিবেশ থেকে দেখেন তাপ শোষণ করে, তাপ শোষণ নাকি বর্জন, এটা একটু ভালো মতো খেয়াল রাখতে হবে যে ভাইয়া পরিবেশ থেকে 1500 জুল তাপ শোষণ করে, এবং ব্যবস্থার উপর দেখেন ব্যবস্থা নিজে নিজে কাজ করে নাকি ব্যবস্থার উপর কাজ করা হয়, এটা একটু খেয়াল রাখতে হবে। 300 জুল কাজ সম্পাদিত হয়। এখন ব্যবস্থাটির অভ্যন্তরীণ শক্তি কত হবে? এখন অভ্যন্তরীণ শক্তি নির্ণয়ের সূত্র আমরা সবাই জানি যে ভাইয়া ক্লোসিয়াসের সূত্র, যে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, এটা দিয়ে মূলত সমাধান করতে হবে। এখন আমাকে কি বলেন দেখি যে ভাই এই সূত্রতে, যেমন আমি ডিকিউ কে প্লাস ধরছি, ডিইউ কে প্লাস ধরছি, ডিডাব্লিউ কে প্লাস ধরছি, এরা কি অলওয়েজ প্লাস থাকে? এরা কি অলওয়েজ প্লাস থাকে ভাইয়া? বলো দেখি, এরা কি অলওয়েজ প্লাস হয় নাকি কন্ডিশন ভেদে আমাদের মাইনাসও হয়? সবাই একটু কমেন্ট সেকশনে জানাও দেখি, এরা কি অলওয়েজ প্লাস থাকে নাকি কন্ডিশন ভেদে মাইনাসও হয়? এরা কি অলওয়েজ প্লাস থাকে নাকি কন্ডিশন ভেদে মাইনাসও হয়? বলো দেখি তোমরা, এরা কি অলওয়েজ প্লাস থাকে নাকি কন্ডিশন ভেদে মাইনাস হয়? এরা অলওয়েজ প্লাস থাকে নাকি কন্ডিশন ভেদে মাইনাস হয়? বলো, কন্ডিশন ভেদে মাইনাস হয় নাকি অলওয়েজ প্লাসই থাকে? অলওয়েজ কি প্লাস থাকে? এরা কিন্তু অলওয়েজ প্লাস থাকে না, কন্ডিশন ভেদে ভাইয়া আমাদের মাইনাস হয়, কন্ডিশন ভেদে মাইনাস হয়। চলো আমরা কন্ডিশন গুলান একটু শিখে আসি, চলো কন্ডিশন গুলান একটু শিখে আসি। তো আমি একটু কালারটা চেঞ্জ করে নেই, কালো নিয়ে নেই, অথবা টিচিং ব্যাকগ্রাউন্ডে এটা নিয়ে নেই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। ওকে, সো আমাদের দেখো, আমাদের এটা কিন্তু অলওয়েজ কি থাকে না, প্লাস থাকে না। সো কি কি কন্ডিশনে কিভাবে চেঞ্জ হয়, চলো সেই জিনিসটা একটু আমরা দেখে আসি, কি কন্ডিশনে কিভাবে চেঞ্জ হয়। দেখো আমরা আলটিমেটলি একটু বক্স অঙ্কন করে নেই, এখানে একটু বক্স লাগবে, ঠিক আছে? একটু বক্স লাগবে, সো একটা বক্স অঙ্কন করে নেই। দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সিকিউতে কাজে লাগবে, একটু ভালো মতো খেয়াল করো।
ওকে, সো দেখো এখন আলটিমেটলি এটা হচ্ছে কখন ধনাত্মক হবে, ধনাত্মক, আর এটা হচ্ছে কখন ঋণাত্মক হবে, ঋণাত্মক। এটা হচ্ছে ঋণাত্মক। ওকে, আচ্ছা, সো ধনাত্মক একটা কখন হবে আর ঋণাত্মক কন্ডিশন গুলো আমরা একটু দেখার ট্রাই করব, ঠিক আছে? তো সর্বপ্রথম আসেন যে ভাইয়া ডিকিউ, এই ডিকিউ মানে অভ্যন্তরীণ তাপ শক্তি, আমাদের হচ্ছে তাপটা, অভ্যন্তরীণ যে তাপটা আছে সেটা কখন ধনাত্মক হবে, সিস্টেমে যদি তাপ দেওয়া হয়, সিস্টেমে কি করবে, সিস্টেমে তাপ দিবে, সিস্টেমে তাপ দিলে, সিস্টেমে তাপ দিলে, অথবা আমরা এটাকে এভাবে বলতে পারবো পরিবেশ থেকে তাপ দিবে, মূলত পরিবেশ থেকে তাপ দিলে। আর কখন ঋণাত্মক হবে ভাইয়া, সিস্টেম যদি তাপ বর্জন করে দেয়, তাপ বর্জন করলে, তাপ বর্জন করলে সেটাকে আমরা ঋণাত্মক ধরবো। ওকে, এখন আসেন যে ভাইয়া এখান থেকে যদি আমরা ডিইউ এরটা আসি, ডিইউ মানে কি, অভ্যন্তরীণ শক্তি। সো যদি অভ্যন্তরীণ শক্তি পরীক্ষার প্রশ্নে বলা থাকে যে ভাই বাড়ছে, পরীক্ষার প্রশ্নে বাড়লে আমাদের ধনাত্মক, আর যদি বলে যে ভাই অভ্যন্তরীণ শক্তি কমছে, কমলে ঋণাত্মক ধরবো সেই মানটাকে। আবার আসো যে ভাইয়া এখান থেকে ডিডাব্লিউ, ডিডাব্লিউটা কি ভাই, সিস্টেম যদি নিজে কাজ করে, সিস্টেম যদি কি ভাইয়া নিজে কাজ করে, সিস্টেম যদি নিজে কাজ করে, নিজে কাজ করে, নিজে কাজ করে সিস্টেম, অথবা এই ডিডাব্লিউ কে ভাঙাইলে একটা সূত্র পাওয়া যায় না যে পিডিভি, তাহলে এই যে আয়তনের সাথে সম্পর্ক আছে, তাহলে যদি বলে আয়তন বাড়ে, যদি বলে ভাইয়া আয়তন বাড়ে, আয়তন বাড়লে, আয়তন বাড়লে, ঠিক আছে, আয়তন বাড়লে। এখন যদি সিস্টেম নিজে না কাজ করে, সিস্টেমের উপর কাজ করা হয়, সিস্টেমের উপর কাজ করছে, ধরো সিস্টেমের উপর কাজ করছে, অথবা আমাদের আয়তন, আয়তন কমাইলে, কমলে, ঠিক আছে? তাহলে সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছো, বলো দেখি, সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছো যে ভাই কখন কোনটাকে ধনাত্মক ধরবো, কখন কোনটাকে ঋণাত্মক ধরবো, এই বিষয়টা কি আপনাদের ক্লিয়ার? কখন কোনটাকে ধনাত্মক ধরবো, কখন কোনটাকে ঋণাত্মক ধরবো, এই বিষয়টা কি আপনাদের ক্লিয়ার, বলো তো দেখি, বলেন। কয়টা পর্যন্ত ক্লাস নিব ভাই, এই প্রশ্নটা আমারে কইরো না, ঠিক আছে? আলটিমেটলি আমি এমন ভাবে প্রস্তুতি নিয়ে আসি যে তোমাদেরকে ভালো মতো বুঝাইতে যতক্ষণ সময় লাগবে আমি আসি, কোনো সমস্যা নাই। আমি এমন না যে মাইন্ডসেট নিয়ে আসছি আমি 1 ঘন্টার বেশি একটা কথাও বলবো না, এমনটা না। আমি দেখো আমি আলটিমেটলি আমি ধরো একটা মাইন্ডসেট যদি মনে মনে এরকমও চিন্তা করি যে আচ্ছা আজকে 2 ঘন্টা পড়াবো, তাহলে দেখবে যে আজকে আমি 2 ঘন্টা 30 মিনিট পার করে ফেলছি। আমার মাইন্ড কখনোই কমবে না, আলটিমেটলি সময় কখনোই কমে না, কারণ আমি তোমাদেরকে বুঝানোর সুবিধার্থে আলটিমেটলি হচ্ছে যেভাবে ভাঙানো লাগে একটা কনসেপ্টকে, যদি সেখানে সময়ও বেশি লাগে তাও আমি তোমাকে বুঝাই দিব। সেই জন্য ক্লাসের টাইমটা একটু ভেরি করে, ঠিক আছে? আমি যদি বলি যে 2 ঘন্টা, দেখবে যেটা বলবো সেটা থেকে একটু হলেও বেশি হয়। ওকে, বাট আজকে বেশিক্ষণ লাগবে না, কারণ আমরা তো একটা অধ্যায় শিখবো, একটা অধ্যায়। এবং তোমাদের জন্য আর একটা সারপ্রাইজ আছে, কারণ হচ্ছে দেখো তোমরা চলতরিৎ স্থিরতরিৎ নিয়ে ভয় পাও, চলতরিৎ স্থিরতরিতে প্র্যাকটিসের সময় কম হয়ে যাবে, কারণ আমরা চলতরিৎ স্থিরতরিতের ক্লাস রাখছি কালকে রাত 9টায়, তাই না? সো এখন তোমাদেরকে আজকের ক্লাস যে শেয়ার করবা, আজকে যারা যারা শেয়ার করে পিডিএফ নিবা, আজকের ক্লাসের সাথে সাথেই আমি তোমাদেরকে তাপগতিবিদ্যা, দেখো আজকে মূলত তোমাদেরকে 3টা দিয়ে দেওয়া হবে, 3টা অধ্যায়ের সিকিউ পিডিএফটা দিয়ে দেওয়া হবে, তাপগতিবিদ্যা, তাপগতিবিদ্যা, কারণ যাতে তোমরা ভালো মতো প্র্যাকটিস করতে পারো, চলতরিৎ, চলতরিৎ প্লাস স্থির তড়িৎ, স্থির তড়িৎ, চলতরিৎ স্থির তড়িৎ, এই 3টা অধ্যায়ের সিকিউ পিডিএফটা তোমরা আজকে পেয়ে যাবে ইনশাআল্লাহ। সো সিকিউ পিডিএফ আজকে তোমরা পেয়ে যাবা, আজকে তোমরা পেয়ে যাবা, বুঝতে পারছো? সো যারা আলটিমেটলি শেয়ার এখনো করো নাই, সুন্দরভাবে ধুমায় শেয়ার করে ক্লাসটা শেষে ভাইয়াকে এডুকেশন সায়েন্সে নক করবা যে ভাই শেয়ার করছি, স্ক্রিনশট দিয়ে, তাহলে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। আজকে আমরা তাপগতিবিদ্যা কমপ্লিট করতেছি, বাট তোমরা যাতে একটু তাপগতিবিদ্যা, যদি একটা অধ্যায় এটা সম্পর্কে মনে করো 3টা সিকিউ দেওয়া আছে এখানে, 3টার আন্ডারে প্রায় 30টা প্রশ্ন, আজকে রাতের মধ্যেই মোটামুটি শেষ করে ফেলতে পারবা, তারপরে কালকে সকাল থেকে যাতে এই চলতরিৎ অথবা স্থির তড়িৎ যে কোনো একটা আগায় রাখতে পারো বা 2টাই শেষ করে রাখতে পারো, বুঝতে পারছো? সো আলটিমেটলি ক্লাস শেষে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। এখন আমরা চলো ক্লাসে চলে আসি। দেখো ক্লাসে আমরা এই কন্ডিশনটা বুঝছো যে কখন কোনটা ধনাত্মক কখন কোনটা ঋণাত্মক, একটু বলো দেখি আবার, বলো কখন কোনটা ধনাত্মক কখন কোনটা ঋণাত্মক, এই কন্ডিশনটা কি বুঝছো ভাইয়া? কখন কোনটা ধনাত্মক কখন কোনটা ঋণাত্মক, এই কন্ডিশনটা কি বুঝছেন নাকি? বুঝলে আমরা পরবর্তীতে চলে যাব। সবাই একটু বলো যে ভাইয়া কি অবস্থা, যে এই কন্ডিশনটা আপনারা বুঝছেন কিনা, এই কন্ডিশনটা আপনারা বুঝছেন কিনা যে ভাইয়া কখন কোনটা ধনাত্মক কখন কোনটা ঋণাত্মক, এটা কি বুঝা গেছে? এটা কি বুঝা গেছে ভাইয়া? এটা কি বুঝা গেছে?
তাহলে চলো দেখো এখন তাহলে আমরা এই প্রশ্নটা দেখি তোমরা নিজে নিজেই সমাধান করতে পারো কিনা। তাহলে দেখো তাপ শোষণ করছে ভাই, তাপ কি করছে? শোষণ করছে, তাপ শোষণ করছে। ওকে, আচ্ছা তারপরে আসো এখানে কি করছে? ব্যবস্থার উপর কাজ করছে। তাহলে কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক হবে? কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক হবে? দেখো সিস্টেম যদি তাপ শোষণ করে, তাপ শোষণ করে তাপ, তার মানে ডিকিউ, ডিকিউ এর মান কি হবে? তাপ শোষণ, বর্জন তো আর করে নাই, তাহলে প্লাসই হবে, বর্জন করলে মাইনাস। দেখো একটু আগেই শিখছি ভাই, ওই যে তাপ বর্জন করলে ঋণাত্মক হয়ে যাবে, শোষণ করছে তার মানে প্লাস। তাহলে আপনি এখানে আলটিমেটলি সিস্টেম এই শোষণ, তাপ শোষণও লিখে রাখতে পারেন, তাহলে আপনার সুবিধা হবে, শোষণ। ওকে, আচ্ছা তাহলে আসেন এখানে যে ভাই তাহলে এটা কত হবে ভাই? এটা 1500, 1500, তার মানে এটা পজিটিভ মান। আবার আসেন সিস্টেমের উপর, দেখেন তো এখানে কি বলছি যে ভাইয়া সিস্টেমের উপর যদি কাজ করা হয়, যে সিস্টেমের উপর যদি কাজ করে, তাহলে এই যে সিস্টেমের উপর কাজ করলে আলটিমেটলি আমরা কি করতে পারবো? সিস্টেমের উপর কাজ করলে, এই যে উপর কাজ করলে, তাহলে আমাদের ডাব্লুর মানটা কি ঋণাত্মক না ভাইয়া? তাহলে এটা বসাই দেন, ঋণাত্মকটা বসাই দেন। তাহলে ডি ডাব্লিউ কত হবে? দেখো প্রশ্নে কিন্তু দেওয়া আছে পজিটিভ, বাট আমাদেরকে ধরতে হচ্ছে নেগেটিভ কন্ডিশন অনুযায়ী, তাহলে -300। তাহলে আমাদেরকে সূত্র অনুযায়ী আমরা কি জানি যে ভাইয়া ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লু। তাহলে আমাদের অভ্যন্তরীণ শক্তি ডি ডি ইউ এর মান বের করতে বলছে, তাহলে ডি ইউ ইকুয়াল টু, তাহলে আমরা কি বলতে পারবো যে ভাইয়া ডি কিউ মাইনাস ডি ডাব্লু। তাহলে ডি কিউ এর মান কত ভাইয়া? ডি কিউ এর মান হচ্ছে পজিটিভ 1500, আর এখানে সূত্রের মাইনাস, তাহলে এখানে আমাদের -300, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 300, তাহলে কত হবে ভাইয়া? 15, 16, 17, 18, তাহলে 1800 জুল। বাট এটা কি নেগেটিভ 1800 জুল না, পজিটিভ 1800 জুল, অর্থাৎ গ নাম্বারটা, অর্থাৎ ভাইয়া কি গ নাম্বারটা। বুঝা গেছে রে? বুঝতে পারছেন আপনারা? এটা তাহলে কি হবে আমাদের? গ নাম্বারটা রাইট আনসার হবে, গ নাম্বারটা। ওকে, বুঝতে পারছেন? বুঝতে পারছো? এই তো সবাই পারছো যে ভাইয়া সি নাম্বার, সি নাম্বার, সি নাম্বার। তার মানে আপনার জন্য এই চারটা মনে রাখা বা মনে রাখা বা মুখস্থ করা ফরজ। এখান থেকে ইনশাল্লাহ একটা সিকিউ বা একটা এমসিকিউ তোমার আসবেই। এখান থেকে এই কনসেপ্টটা থেকে এই কনসেপ্টের হেল্প তোমাকে সিকিউতে অথবা এমসিকিউতে হেল্প নিতেই হবে। বুঝতে পারছো? খুবই 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 গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা মাথায় রাখবা। চলো নেক্সটে যাই আমরা। দেখো নেক্সটে কি বলছে, এই যে ম্যাথমেটিক্সে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি আমরা। সো আমরা প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ি। দেখেন এখানে কি বলছে ভাইয়া, যে 40°C তাপমাত্রায় 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসকে ধীরে ধীরে প্রসারিত করে আয়তন দ্বিগুণ করলে সম্পাদিত কাজের পরিমাণ কত? আয়তন কি করছে? দ্বিগুণ করছে। কাজের পরিমাণ কত তোমাকে বের করতে বলছে। তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্ন তোমরা হচ্ছে আলটিমেটলি হচ্ছে সিকিউতেও দেখতে পারবা। আমরা কৃত কাজের সূত্র কি জানি ভাইয়া, যে ডাব্লিউ ইকুয়াল টু আমরা হচ্ছে এন আর টি লন V2 ডিভাইডেড বাই V1 বলতে পারবো। V2 ডিভাইডেড বাই V1, V2 ডিভাইডেড বাই V1। ওকে, তাহলে দেখেন এখন আমরা মান বসাই দাও। দেখো এন এর মান কত দেওয়া আছে? ওই যে 1 মোল কার্বন ডাই অক্সাইড, তার মানে 1। আর এর মান সবাই জানি, সর্বজনীন গ্যাস ধ্রুবক 8.314। তাপমাত্রা 40°C। ভাই এটাকে 273 এর সাথে যোগ করো, তাহলে 313 চলে আসবে, 313 কেলভিন। লন লন এখন V1 দেখো তাপমাত্রা কি করছে? আয়তন আগের তুলনায় দ্বিগুণ, তার মানে এটা যদি V1V হয় তাহলে এটা হচ্ছে 2V, তাহলে VV কাটা। এখন এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, অ্যান্সার চলে আসবে। এটাকে ক্যালকুলেশন করো, অ্যান্সার চলে আসবে। সবাই বলো দেখি অ্যান্সার কত? সবাই একটু ক্যালকুলেটর চাপো। তোমরা কি করো, এই যে শেষ মুহূর্তে এসে ক্যালকুলেটরও চাপতে চাও না। আচ্ছা এটা দেখো ক্যালকুলেটর একটু চেপে চেপে কি করতে হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে, না হলে পরীক্ষার হলে দেখবে যে ক্যালকুলেটর চাপতে তুমি ভুল করে বসে আছো। তো ক্যালকুলেটরটা দিয়ে তোমাকে প্র্যাকটিস করে যাইতে হবে। সবাই একটু বলো দেখি, সবাই একটু উত্তরটা বলো ভাইয়া, সবাই একটু উত্তরটা বলো। কত হবে? 11, হ্যাঁ সি নাম্বারটা, যে ভাইয়া আমাদের 1802.9। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। দেখেন এই যে এই গ্রাফটা না মারাত্মক গুরুত্বপূর্ণ। দেখেন এই গ্রাফটা একটু বড় সলিউশন, বাট আপনি কষ্ট করে একটু মনে রাখবেন। দেখেন আপনাকে প্রসেসটা দেখাই দেই। এটা পরীক্ষা যে কোনো একটা বোর্ডে ইনশাল্লাহ 100% আসার সম্ভাবনা আছে, যে কোনো একটা বোর্ডে 100% আসার সম্ভাবনা আছে। সেটা কি? দেখো আমাদের নিচের কোন লেখচিত্রটি আদর্শ গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণ প্রকাশ করে? দেখেন রুদ্ধতাপীয় সম্পর্কে কিন্তু আমরা 3টা সমীকরণ জানি রুদ্ধতাপীয় প্রসারণের। আলটিমেটলি রুদ্ধতাপীয় কনসেপ্টটা আমরা কিন্তু একটু আগেই শিখছি, তাই না? সো রুদ্ধতাপীয়র বেলায় আমরা একটা সূত্র জানি না, যে ভাইয়া টিপি, আমরা কি জানি যে 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইকুয়াল টু ধ্রুবক ছিল। ইকুয়াল টু কি ছিল? ধ্রুবক ছিল রুদ্ধতাপীয় কন্ডিশনের ক্ষেত্রে। দেখেন এই সমীকরণটা সমাধান করে আমরা আস্তে আস্তে এটাকে আনতে হবে। সো এটাকে যদি আমরা এখন কি বলছে দেখেন, আমাদের এই যে লন টি অর্থাৎ তাপমাত্রার সাথে সম্পর্ক আনতে বলছে, তাহলে তাপমাত্রাটাকে খালি করব আমরা, লন টি আনতে হবে। তাহলে এখানে যদি আমরা খালি টি কে রাখি,
তাহলে দেখেন এটাকে ধ্রুবক হিসেবে আপনি সি নিতে পারেন অথবা যে কোনো একটা কে নিতে পারেন ইচ্ছা। তো আমরা ধরলাম সি নিলাম, ঠিক আছে। তাহলে আপনি এখানে যদি টি কে রাখেন, বাকি সবগুলোকে এসে পার করে দিতে হবে। তাহলে সি ডিভাইডেড বাই আমরা কি পাচ্ছি ভাইয়া, পি 1 মাইনাস গামা টু দি পাওয়ার ডিভাইডেড বাই গামা। ওকে, এখন আসেন যে ভাই আমার তো লন দরকার, কারণ আমাদের প্রত্যেকটা গ্রাফে কি আছে, লন আছে, লন আছে। তাহলে উভয় পাশে লন দ্বারা গুণ করে দাও, উভয় পাশে লন দ্বারা গুণ করে দাও। তাহলে লন টি ইকুয়ালস টু আমাদের আসবে হচ্ছে লন সি ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। ওকে, তো এখন কি হবে ভাইয়া, লনের ক্ষেত্রে আলটিমেটলি আমরা কি জানি যে ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়, ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়। দেখেন এখানে উচ্চতর গণিতের হেল্প নিতে হবে। লনের ক্ষেত্রে ভাগ থাকলে কি হবে, বিয়োগ থাকবে। তাহলে এটাকে সাজাই লেখো, লন টি ইকুয়াল টু আমরা কি পেয়ে যাব যে ভাইয়া লন লন সি মাইনাস লন আমাদের পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। তাহলে দেখো এই যে এই ফরম্যাটটাকে আমরা গামার মান একের চাইতে বড়, আমরা গামার বিভিন্ন মানে করো গামার মানটা যদি একের থেকে বড় ধরে ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু দেখো এখান থেকে এই সম্পর্কটা আলটিমেটলি একটু কাস্টমাইজ করলে, দেখো আমি আর নিচে যাচ্ছি না, তোমরা একটু কষ্ট করে মনে রাখবা এটা, কারণ পরীক্ষার হলে এত প্র্যাকটিস করে 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 এত রাফ করারও সময় পাবো না। আমি জাস্ট প্রসেসটা দেখাই দিলাম, এটাকে একটু কাস্টমাইজ করলে গামার মান যদি 1 এর থেকে বড় ধরে আমরা সিম্পলিফাই করি, তাহলে কিন্তু আমরা এইরকম একটা সমীকরণ পাবো যে ভাই y ইকুয়াল টু mx। দেখো এটার সাথে তুলনা করো, আলটিমেটলি y ইকুয়াল টু mx প্লাস c, অর্থাৎ দেখো এই যে তিনটা রাশি, একটা দুইটা তিনটা রাশি আছে না ইন টোটাল, y ইকুয়াল টু mx প্লাস c, এরকম একটা গ্রাফ পাবো। আর y ইকুয়াল টু mx প্লাস c এটার গ্রাফ কিরকম হয়, y ইকুয়াল টু mx এর মূল বিন্দুগামী সরলরেখা হলেও y ইকুয়াল টু mx প্লাস c একটু উপর থেকে চলে যাবে, কারণ এই যে y অক্ষের কর্তিত অংশটাই মূলত এই c। কোনটা হবে তাহলে, খ নাম্বারটা কিন্তু রাইট অ্যান্সার হবে। ওকে, এই গ্রাফটা একটু কষ্ট করে মনে রাখবা, ঠিক আছে। যে ভাইয়া আমাদের রুদ্ধতাপীয় গ্রাফ কি হবে, যে ভাই y ইকুয়াল টু mx প্লাস c। দেখো আমি প্রসেসটা দেখাই দিচ্ছি, এখানে আরো একটু ক্যালকুলেশন করে সিম্পলিফাই করতে হবে আমাদের গামার মান ধরে। সো আমি আর গেলাম না, কারণ এত বড় তুমি হচ্ছে রাফ করার জায়গা পাবে না, তুমি জাস্ট প্রসেসটা শিখে রাখো এবং কষ্ট করে একটু মনে রাখো, ঠিক আছে। সবাই বুঝছো, এই গ্রাফটা কিন্তু যে কোনো একটা বোর্ডে ভাইয়া কমন চলে আসার সম্ভাবনা আসা খুবই বেশি। সো এই তো তোমরা অনেকেই অ্যান্সার করে ফেলছিলা যে ভাইয়া 12 বি হবে, সাবাস, ধন্যবাদ। ওকে, তো চলেন তাহলে আমরা নেক্সটে চলে যাব। দেখেন নেক্সটে যদি যাই, নেক্সটে কি বলছে একটু প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়েন। দেখেন এখানে কি বলছে, ভাই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় রুদ্ধতাপীয় পরিবর্তনে কোন ভৌত রাশিটির পরিবর্তন হয় না, বলেন দেখি। এটা একদম থিওরি টাইপ প্রশ্ন, অলরেডি দুইটা বোর্ডে আসছিল রিপিটেড প্রশ্ন, যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোন ভৌত রাশিটির পরিবর্তন হয় না, কোন ভৌত রাশিটির পরিবর্তন হয় না, কোন ভৌত রাশিটির পরিবর্তন হয় না, বলেন দেখি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোন ভৌত রাশির পরিবর্তন হয় না। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিন্তু কি থাকে, ওই যে আমরা যখন তাপগতিবিদ্যার 4টা প্রক্রিয়া শিখলাম আমরা, সমউষ্ণ, রুদ্ধতাপীয়, সমায়তন, সমচাপীয়, ঠিক আছে। সেখানে আমরা রুদ্ধতাপীয় মানে কি, যে ভাই ডিকিউ ইকুয়াল টু 0, আমাদের তাপটা স্থির থাকে না। তাহলে আমরা এন্ট্রপির সূত্র কি জানি, ডিএস ইকুয়াল টু ডিকিউ ডিভাইডেড বাই ডিটি বা টি। তাহলে দেখেন এখানে আলটিমেটলি আমাদের 0 ডিভাইডেড বাই যে কোনো সংখ্যা মানেই অ্যান্সার হচ্ছে 0। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমাদের এন্ট্রপি পরিবর্তন হয় না, এন্ট্রপি স্থির থাকে, তার মানে আমাদের ঘ নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝতে পারছো, ঘ নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, ঘ নাম্বারটা রাইট অ্যান্সার। ক্লিয়ার ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ। দেখো এন্ট্রপি থেকে ইনশাআল্লাহ তুমি একটা সিকিউ আসার সম্ভাবনা আছে এবং এমসিকিউ মাস্ট পাবা। এন্ট্রপি থেকে, এন্ট্রপির যাবতীয় যা কন্ডিশন আছে এখান থেকে ইনশাআল্লাহ একটা এমসিকিউ তুমি কমন পাবা। এন্ট্রপি বারবার আসে, এন্ট্রপি ভাইয়া বারবার আসে, এন্ট্রপি বারবার আসে। সো এইখানে এন্ট্রপি কনসেপ্টটা একটু খেয়াল রাখবা। এন্ট্রপির আরো কোন মানে আলটিমেটলি কোন প্রক্রিয়া এন্ট্রপি বৃদ্ধি পায়, কোন প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে, একটু পরে আমরা সেগুলো আসতেছি, ওই রিলেটেড প্রশ্ন আছে, সেখানে আমি তোমাকে নোট করাই দিব। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা যদি নেক্সটে যাই। এই যে এই কনসেপ্টটা কালকে আমি তোমাকে বুঝাইছিলাম, কালকে আদর্শ গ্যাস ক্লাসে আমি তোমাকে বুঝাই দিছি। সবাই একটু চেষ্টা করেন দেখি ভাইয়া, এটা অনেক সহজ। দেখেন আমাদের গামার মান, আমাদের আর্গন, এই আর্গন কয় পারমাণবিক, সবাই একটু উত্তর করে দেখি। আর্গন কয় পারমাণবিক ভাই, আর্গন তো 1 পারমাণবিক। আমি বলছিলাম কি কালকের ক্লাসে এইভাবে টেকনিক বলছিলাম, নিষ্ক্রিয় গ্যাস পর্যায় সারণীতে যেগুলো নিষ্ক্রিয় গ্যাস আছে, সেই নিষ্ক্রিয় গ্যাসগুলো কি 1 পারমাণবিক। সো 1 পারমাণবিকের জন্য গামার মান কত, 1.67। সো এটা একটু কষ্ট করে মুখস্থ রাখবা। দেখো এই যে চারটা, যে ভাই তোমাকে পরীক্ষায় ডিরেক্ট বলতে পারে 1 পারমাণবিক, অথবা তোমাকে ডিরেক্ট উদাহরণ দেখো, যেমন এই যে আর্গন আসছিল, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, হিলিয়াম, সবগুলাই কি আমাদের 1 পারমাণবিক। সো 1 পারমাণবিকের জন্য গামার মান 1.67, দ্বি পারমাণবিকের জন্য অথবা এই যে অক্সিজেন, হাইড্রোজেন 1.4, ত্রি বা বহু পারমাণবিক, এটা ত্রি বা বহু পারমাণবিকের জন্য যেমন কার্বন ডাই অক্সাইড হইতে পারে, ওজোন হইতে পারে, O3, এটার জন্য গামার মান কত ভাইয়া, 1.33। বুঝতে পারছো, এটা একদম ঠাড়া মুখস্থ করতে হবে, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ। সো একটু কষ্ট করে মনে রাখবা বা মুখস্থ রাখবা, এখান থেকে তোমাদের যে কোনো একটা বোর্ডে প্রশ্ন চলে আসতে পারে। ওকে, সো পরবর্তীতে যাই আমরা। দেখো এই যে এই প্রশ্নটা আমি কিন্তু ওই যে
তাপগতীয় প্রক্রিয়া পড়ার সময় নোট করে দিয়েছিলাম, দেখি তোমরা ধরতে পারো কিনা। এটা কিন্তু দেখো দেখো কি বলছে যে ভাইয়া লেখচিত্রে সমউষ্ণ রেখ রুদ্ধতাপীয়, দেখো আমি কিন্তু ফরম্যাটটা বলছিলাম, রুদ্ধতাপীয় রেখ সমউষ্ণ রেখের বেলায় কেমন হবে, আবার সমউষ্ণ রেখ রুদ্ধতাপীয় বেলায় কেমন হবে, অর্থাৎ দুইটা ফরম্যাটে দুই রকম অ্যান্সার। সবাই একটু চেষ্টা করে দেখি ভাইয়া, সবাই একটু চেষ্টা করো, দুইটা ফরম্যাটে দুই রকম অ্যান্সার, দেখি তোমরা পারো কিনা। দুইটা ফরম্যাটের দুই রকম অ্যান্সার হয়, কিন্তু দুইটা ফরম্যাটের দুই রকম অ্যান্সার হয়, সবাই একটু দেখি পারো কিনা, সবাই একটু দেখি ভাইয়া পারো কিনা, সবাই দ্রুত। দুইটা ফরম্যাটের দুই রকম যেহেতু অ্যান্সার, দেখে যাক পারা যায় কিনা। আমি একটু আগেই তোমাদেরকে লিখে দিছিলাম, একটু আগেই তোমাদেরকে লিখে দিয়েছিলাম, মনে আছে? চলো মনে আছে বলো দেখি, দুইটা ফরম্যাটে দুই রকম অ্যান্সার কিন্তু মনে আছে? এই তো 1/gamma 1/gamma 1/gamma, সাবাস। যদি আমাদের রুদ্ধতাপীয় রেখ আগে থাকতো পরে সমউষ্ণ থাকতো তখন কিন্তু জাস্ট গামা গুণ হইতো। ওকে, তাহলে চলো নেক্সটে যাই আমরা। দেখো দুটি বস্তুর মধ্যে ঘর্ষণের ফলে উৎপন্ন তাপ কোন প্রক্রিয়া আমাদের অনুসরণ করে? ঘর্ষণের ফলে উৎপন্ন তাপ কোন প্রক্রিয়া অনুসরণ করে? দেখো এটা থিওরি টাইপ একটা প্রশ্ন, প্রত্যাবর্তী নাকি অপ্রত্যাবর্তী? রুদ্ধতাপীয় তো হবে না, সমউষ্ণ হবে না, প্রত্যাবর্তী অথবা অপ্রত্যাবর্তী, কোনটা বলো দেখি, মনে আছে কিনা দেখি। ঘর্ষণের ফলে উৎপন্ন তাপ কোনটা হবে? ঘর্ষণের ফলে উৎপন্ন তাপ কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, একটু কষ্ট করে মনে রাখবা। ঘর্ষণের ফলে উৎপন্ন তাপ কি? অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এই তো ভাই, এই তো অ্যান্সার আসছে। ওকে, সো বি নাম্বার, সাবাস। ঘর্ষণের ফলে আমাদের উৎপন্ন তাপটা কি? অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। ওকে, নেক্সটে আসেন। দেখেন এই যে ভাইয়া ওজোন গ্যাসের জন্য স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, তার মানে সিপির মান তোমাকে বের করতে বলছে, এটা কত? তাহলে দেখো সিপি সিভি, এটার জন্য আমরা তো সূত্র অলরেডি জানি যে ভাইয়া আমরা দুইটা সূত্র মনে রাখতে হবে। দেখো আমরা গামা ইকুয়াল টু সিপি ডিভাইডেড বাই সিভি, এইটা একটা সূত্র, আবার আলটিমেটলি সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, সর্বজনীন গ্যাস ধ্রুবক। এই দুইটা সূত্র তোমাকে কষ্ট করে মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো এখন আমরা কি বলতে পারবো ভাইয়া, এখান থেকে দেখেন আরেকটা সূত্র আছে যে ভাইয়া এই যে সিভির সূত্র, ডিরেক্ট সিভির সূত্র, সিভি ইকুয়াল টু আমরা আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1, এই সূত্রটাও কষ্ট করে মনে রাখতে হবে। ওকে, তাহলে দেখেন এইখান থেকে আমরা যদি কার মান লাগবে? স্থির চাপে, তার মানে সিপির মান বের করবো। তাহলে এই যে সিপি, তাহলে সিপি ইকুয়াল টু আমাদের সিভি গামা, তাহলে এই যে দেখেন, তাহলে আমাদের সিভির মানটা বসাই দেন, সিভির মান বসাই দিলে কি হবে? এই যে আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1, তার মানে গামা আর গামা মাইনাস 1। এখন জাস্ট মান বসাই দিতে হবে ভাইয়া। দেখেন ওজন কয় পারমাণবিক? ওজন তো ত্রিপারমাণবিক, ত্রিপারমাণবিকের জন্য গামার মান কত ভাইয়া? 1.33। তাহলে দেখেন 1.33, আর এর মান 8.314 ডিভাইডেড বাই 1.33 মাইনাস 1, এটাকে জাস্ট ক্যালকুলেশন করেন, অ্যান্সার চলে আসবে। সবাই একটু দ্রুত, সবাই একটু ক্যালকুলেটর থেকে সবাই উত্তর করেন দেখি ভাইয়া, সবাই একটু ক্যালকুলেটর থেকে উত্তর করেন দেখি, সবাই একটু ক্যালকুলেটর থেকে উত্তর করে ফেলেন দেখি। 17 কি হবে? 17 কি হবে ভাইয়া? 17, হ্যাঁ 17 ডি নাম্বারটা হয়ে যাবে। 17 আমাদের কি হবে? ডি নাম্বারটা। দেখবা আলটিমেটলি 33 আমাদের কত আসবে? 49, 33.49, 33.49। সো নেক্সটে আসো। এই যে এই প্রশ্নটা তোমরা আলটিমেটলি বোর্ডে তোমাদের দেখবে যে আলটিমেটলি হচ্ছে টেস্ট পেপার বলো, গাইডে বলো, অনেক বড় বড় করে সমাধান করে দেওয়া আছে। মুন্না ভাই আজকে একটা স্পেশাল টেকনিক শেখাবো। দেখো যে ভাইয়া গামা ইকুয়াল টু কত দেওয়া আছে আমাদের? 5/3 এর জন্য কোনটি সঠিক? অর্থাৎ সিপিরও মান দেওয়া আছে অপশনে, সিভিরও মান দেওয়া আছে। সো আমরা এই রকম যদি ফরম্যাট থাকে তাহলে আমরা বের করার জন্য একটা স্পেশাল টেকনিক শিখবো। তোমরা তোমাদের বেসিক ভাবেই সমাধান করতে থাকো, আমি তোমাদেরকে একটা টেকনিক শেখাচ্ছি, ঠিক আছে? আমি তোমাদেরকে একটা টেকনিক শেখাচ্ছি। দেখো এটা কিন্তু সূত্র দিয়ে সমাধান করা যায়, একটু আগে আমরা শিখছি যে ভাইয়া সিভি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1, এইখানে জাস্ট খালি বসাই দিলেই কিন্তু মান চলে আসবে, ঠিক আছে? আমি তোমাদেরকে একটা টেকনিক শিখাই, সেটা হচ্ছে সিপি বা সিভির মান তুমি বের করতে পারবা, সিপি বা সিভির মান, ঠিক আছে? তো দেখো সিপি ইকুয়াল টু তুমি মনে রাখবা যে ভাইয়া লব হর মাইনাস লব ইন্টু আর, ঠিক আছে? এই সরি, লব মাইনাস হর, লব মাইনাস হর। ওকে, আবার সিভির ক্ষেত্রে একই রকম, জাস্ট উপরে লব না হয়ে উপরে হবে হর ডিভাইডেড বাই লব মাইনাস হর ইনটু অবস্থায় থাকবে আর। এটা হচ্ছে একটা স্পেশাল টেকনিক। এটা কি স্পেশাল টেকনিক? দেখো এই সূত্রের এই যে
নিচের পার্ট এবং ইনটু পার্টটা সেম, নিচের পার্ট এবং ইনটু পার্টটা সেম, জাস্ট খালি অভিন্ন হচ্ছে এই যে একবার লব একবার হর। এটা কেমনে মনে রাখবা, দেখো সিপি, পি ফর পাওয়ার, পাওয়ার সবসময় উপরে থাকে, সো লব আর হরের মধ্যে কে উপরে থাকে ভাই, উপরে লব নিচে কিন্তু হর থাকে, তাই না? সো পাওয়ার তার মানে লব, সিপি এর ক্ষেত্রে সি ফর পাওয়ার, পাওয়ারের উপরে লেখে থাকে লব থাকে, তার মানে উপরে লব, আর সিভির ক্ষেত্রে হর। ঠিক আছে, এখন তুমি ক্যালকুলেশন করো যে ভাই এখান থেকে আমরা যদি উত্তর আনতে চাই তাহলে আলটিমেটলি সিপিরও পাবো সিভিরও পাবো। দেখি আমরা সিভির মানটা আগে বের করে ট্রাই করি, তারপর সিভির মানও টের করে দেখবো। তাহলে দেখো এখানে লব আর হর, তার মানে আমাদের হর কত আছে 3, আর এখানে 5 - 3 ডিভাইডেড বাই 2 ইনটু আর। তাহলে দেখো সিভি ইকুয়াল টু 3/2 আর কোথাও আছে, সিভি ইকুয়াল টু 3/2 আর, 3/2 আর, এই তো ফ্যান্টাস্টিক ভাবে গ নাম্বারটা। ঠিক আছে, তুমি চাইলে এখান থেকে লবের মানও সি পির মানও বের করতে পারবা। সিপি ইকুয়াল টু, দেখো সিপি ইকুয়াল টু কি ভাই, উপরে হচ্ছে আমাদের কত সিপি মানে লব মানে 5 ডিভাইডেড বাই 2 ইনটু আর। তাহলে দেখেন এখানে সিপির কোনো সমীকরণে 5 ডিভাইডেড বাই 3 আছে, এই জন্য এটা হবে না। বুঝতে পারছো? দেখেন এই ট্রিক্সটা দিয়ে আপনি খুব সহজেই উত্তর করতে পারবেন, এই ট্রিক্সটা দিয়ে আপনি খুব সহজেই উত্তর করতে পারবেন। এই তো আয়শা সুলতানার খুব সুন্দরভাবে মনে আছে শর্টকাটটা, আরে জোস। ঠিক আছে, সো এইটা একটু কষ্ট করে মনে রাখবেন। সো মনে রাখাটাও খুব ইজি, আমি শর্টকাট টেকনিক দিয়ে দিছি যে ভাইয়া যে পি ফর পাওয়ার, পাওয়ার উপরে থাকে এই জন্য লব আর হরের মধ্যে উপরে কে থাকে লব, আর নিচেরটা হর উপরে থাকবে, একটা অপরটার বিপরীত, একটা লব একটা হর, একটা লব একটা হর। ওকে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন ভাইয়া? এই টেকনিকটা একটু খেয়াল রাখবেন, এই টেকনিকটা একটু খেয়াল রাখবেন। ওকে, তো চলেন আমরা নেক্সটে চলে যাব। দেখেন নেক্সটে কি বলছে, এই প্রশ্নটা ভাইয়া যদি প্রশ্ন একটু কঠিন হয়, প্রশ্ন একটু যদি স্ট্যান্ডার্ড হয়, দেখেন এটা ক্যালকুলেশন একটু বড়, এই ধরনের প্রশ্ন আসতে পারে, একটু মনোযোগ দেন। দেখেন এখানে কি বলছে যে ভাইয়া যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় একটি দ্বি পরমাণু গ্যাসের চাপ, এই যে এটা একটা কিওয়ার্ড, কপাল ভালো এখানে দ্বি পরমাণুর মান দেওয়া আছে, সব সময় দেওয়া থাকবে না গামার মান। সো গ্যাসের চাপ 5% বৃদ্ধি করলে গ্যাসের আয়তন শতকরা, তার মানে চাপের সাথে কার সম্পর্ক ভাইয়া, আয়তনের সম্পর্ক বের করতে বলছে। আবার তোমাকে বলছে যে ভাইয়া শতকরা হার বের করতে হবে, শতকরা হার। শতকরা হার কেমনে বের করে, ওই যে আদি মাইনাস পরিবর্তন ডিভাইডেড বাই আদি, জালে আমাদের শতকরা পরিবর্তন চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, তৌহিদ বলছো যে ভাইয়া সিভিটটা আরেকবার দেখেন। আচ্ছা, এটা সব এটা করার পরে আমি দেখাচ্ছি, যেহেতু একবার পড়ে ফেলছি, এটা সম্পূর্ণ সমাধান করার পরে ওটা আমি একবার বলে দিব, প্যারা নাই। ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে চলো, এইটা আমরা একটু সমাধান করি যে ভাইয়া দেখ আমাদের কার কার সাথে সম্পর্ক চাপে, যে ভাইয়া চাপ এবং আয়তন লাগতেছে আমাদের, চাপ এবং আয়তন, চাপ এবং আমাদের কি ভাইয়া আয়তন। তাহলে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তিনটা সূত্র আছে না, কয়টা, মোটে তিনটা। তাহলে ওই তিনটার মধ্যে পি আর ভি এর সম্পর্ক কিটা, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক, এই সূত্রটা আমরা শিখছিলাম। তাহলে এখানে যেহেতু আমাদের আয়তন দ্বিগুণ সরি কি করছে 5% বৃদ্ধি করছে, তাহলে দেখেন আমরা P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার গামা। এ দেখো ওই যে আর বাকি সূত্রগুলো নিলাম না কেন, প্রশ্নের উপর ডিপেন্ড করবে তুমি কখন কোন সূত্র ইউজ করবা, প্রশ্নের উপর ডিপেন্ড করবে তুমি কখন কোন সূত্র ইউজ করবা। ভাই এখানে কি দেওয়া আছে দেখো, চাপ এবং আয়তন, এই জন্য আমরা চাপ এবং আয়তন এই সূত্রটা সিলেক্ট করছি। ঠিক আছে, সো আমাদের এইটা ম্যাক্সিমামেরই সমস্যা থাকে যে ভাই বুঝতেই পারি না যে কখন কোন সূত্র ইউজ করব, সকল সূত্র মনে আছে বাট আমি বুঝতে পারি না। আপনাকে দেখতে হবে যে কার কার মান দেওয়া আছে বা কার কার কথা বলা আছে, সেই অনুযায়ী সূত্র সিলেক্ট করতে হবে, সেই অনুযায়ী ভাইয়া কি সূত্র সিলেক্ট করে দিতে হবে। ওকে, তাহলে চলো এখন আমরা এখানে থেকে আমরা যেহেতু আয়তনের বের করতে হবে, তাহলে V2 বের করতে হবে, তাই না? সো এখানে পার করে নাও যে ভাইয়া V2 ডিভাইডেড বাই আমরা V1, তাহলে যেটাকে বের করতে হয় সেটাকে অনুপাতের উপরে রাখতে হয়। তাহলে এটার উপরে যেহেতু গামা, এই যে ভি এর উপরে গামা, তাহলে গামা রেখে দাও, আর এখানে রেখে দাও যে ভাইয়া তাহলে এই পাশে পার করে দাও, তাহলে P1 ডিভাইডেড বাই P2 আসতেছে আমাদের, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমরা যদি V2 টা বের করতে চাই, তাহলে V2 ইকুয়াল টু কি হবে, যে ভাইয়া P1 ডিভাইডেড বাই P2, আর এখানে গামাটাকে পার করে দিলে ভাগ হয়ে যাবে, 1 ডিভাইডেড বাই গামা হয়ে যাবে। তো এখানে মান বসাই দাও যে ভাইয়া P1 এর মান কত, ধরো P1 এর মান P1 এর মান P, এখন P2 এর মান কত, দেখো 5% বৃদ্ধি, বৃদ্ধি মানে কি বাবা, যোগ, 5% বৃদ্ধি, তার মানে P প্লাস P এর 5%। তাহলে দেখো এটাকে এখন 5% থেকে ভাঙাও, 5 ডিভাইডেড বাই 100, তার মানে 1.05 চলে আসবে, 1.05। তাহলে দেখো এখন আমরা মান বসাই দিব জাস্ট খালি এখানে, তার মানে এখানে যদি আমরা বসাই, তার মানে দেখো এখান থেকে আমরা P1 এর মান P ডিভাইডেড বাই 1.05 P, তার উপরে 1 ডিভাইডেড বাই গামার মান কত, 1.4। এটাকে ক্যালকুলেশন করেন বাবা, আপনাদের অ্যান্সার চলে আসবে। সবাই একটু উত্তর করো দেখি ভাইয়া। না এটা তো শতকরা আকারে চাইছে আবার, তো এটাকে ক্যালকুলেশন করেন, দেখেন কত আসে।
তারপরে আবার শতকরাতে প্রকাশ করতে হবে। ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করে দেখবেন যে 1 এর কাছাকাছি চলে আসবে, প্রায় 0.9 সামথিং চলে আসবে। 0. দাঁড়াও, কত আছে, পিপি কাটা দাও, 1 ডিভাইডেড বাই 1.05, দেখো 0.965, 0.965, 0.965। এখন শতকরা, শতকরা বের করো ভাই। তাহলে শতকরা আয়তন কেমনে কি বের করবো, যে ভাইয়া V1 মাইনাস V2 ডিভাইডেড বাই V1 ইন্টু 100%। ঠিক আছে, এখন জাস্ট মান বসাই দাও। এটা তো আমরা V2 এর মান পাইছি, তাহলে V1 কত ছিল, 1 মাইনাস 0.965 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে 1 ইন্টু 100%। এটাকে সমাধান করো, তাহলে অ্যান্সার চলে আসবে। সবাই দ্রুত বলো দেখি কত আসে, দ্রুত বলো কত আসে, দ্রুত বলো কত আসে, কত আসে বলেন সবাই, একটু দ্রুত অ্যান্সার করেন যে কত আসবে আমাদের। এটা কত, 19 নাম্বার প্রশ্ন, 19 নাম্বার প্রশ্ন, বলেন দেখি 19-এর কত আসবে, ক্যালকুলেট করেন, ক্যালকুলেট করেন। উনিশের বি, হ্যাঁ 3 পয়েন্ট সামথিং, 3.42। ওকে, এই প্রশ্নটা ভাইয়া দেখেন, প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড হয় বা দুই একটা, ওই যে আমি বলছি না 3 স্টেপে পরীক্ষা দিব, বড় ক্যালকুলেশন থাকবে যেটা সবার লাস্টে দিব, এই বড় ক্যালকুলেশন গুলো তুমি যতই পারো না কেন একটু সবার লাস্টে দিবা, কারণ এটা রাফ করার প্রয়োজন থাকে এবং টাইম বেশি খায় এগুলা। ওকে, আচ্ছা নেক্সটে আসো, নেক্সটে আসো। দেখো কার্নো ইঞ্জিনে চতুর্থ ধাপে কি ঘটে, মারাত্মক গুরুত্বপূর্ণ। কার্নো ইঞ্জিনে 4টা ধাপ আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। কোন ধাপে কি হয়, কোনটা সংকোচন কোনটা প্রসারণ হয়, এটা তোমাকে কষ্ট করে মনে রাখতে হবে বা মুখস্থ করে রাখতে হবে। সো দেখেন, এই জিনিসটা একটু উত্তর করেন দেখি, এটা সবার মনে রাখা উচিত, তবু আমি তোমাকে নোট করে দিচ্ছি। কার্নো ইঞ্জিনের কয়টা ধাপ আছে, 4টা ধাপ আছে। কার্নো ইঞ্জিনের কয়টা ধাপ আছে ভাইয়া, 4টা ধাপ আছে। 1 নাম্বার ধাপটা যদি আমি বলি যে ভাইয়া 1 নাম্বার ধাপে হবে হচ্ছে সমউষ্ণ প্রসারণ, সমউষ্ণ প্রসারণ, দুইটা প্রসারণ দুইটা সংকোচন হয়। 2 নাম্বার ধাপে কি হবে, রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ। 3 নাম্বার ধাপে কি হবে ভাইয়া, সমউষ্ণ সংকোচন। মনে রাখা খুবই সহজ, সমউষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমউষ্ণ সংকোচন, সংকোচন। আর হচ্ছে 4 নাম্বারটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন, রুদ্ধতাপীয় তাপীয় সংকোচন, রুদ্ধতাপীয় কি বাবা, সংকোচন। তাহলে চতুর্থ নাম্বারে কি হবে, রুদ্ধতাপীয় সংকোচন না প্রসারণ, সংকোচন, গ নাম্বারটা। এই 4টা একটু কষ্ট করে মনে রাখবেন, 4টা ধাপ, 4টা ধাপ মনে রাখবেন একটু কষ্ট করে। ওকে, 4টা ধাপ মনে রাখবেন একটু কষ্ট করে, বুঝা গেছে? 4টা ধাপ ভাইয়া মনে রাখবেন একটু কষ্ট করে। ক্লিয়ার, ক্লিয়ার বলেন দেখি, ক্লিয়ার কিনা? 4টা ধাপ একটু কষ্ট করে মনে রাখবেন। ওকে, আচ্ছা এই যে সি নাম্বার সবাই পারছো, ধন্যবাদ। নেক্সটে আসো। কার্নো ইঞ্জিনের চতুর্থ ধাপে, দেখো এই প্রশ্নটাই ঘুরাই আসছে একটু। কার্নো ইঞ্জিনের চতুর্থ ধাপে আমাদের নিচের কোনটা স্থির থাকে, বলো দেখি। কার্নো ইঞ্জিন, কার্নো ইঞ্জিনের চতুর্থ ধাপে নিচের কোনটা স্থির থাকে? একটু আগেই জানলাম যে ভাই কার্নো ইঞ্জিনের চতুর্থ ধাপে রুদ্ধতাপীয় কি হয়, রুদ্ধতাপীয় আমাদের হচ্ছে সংকোচন হয়, রুদ্ধতাপীয় সংকোচন। রুদ্ধতাপীয় কি হবে বাবা, রুদ্ধতাপীয় সংকোচন হয়, রুদ্ধতাপীয় কি হয়, রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে রুদ্ধতাপীয় যখন সংকোচন হবে তখন আলটিমেটলি আমাদের অবশ্যই অবশ্যই তাপের পরিবর্তনটা শূন্য হয়ে যাবে। তাপের পরিবর্তন শূন্য হলে ডিএস ইকুয়াল টু ডিকিউ ডিভাইডেড বাই টি, তার মানে শূন্য, পুরাটাই শূন্য চলে আসবে। তার মানে ওই দেখো এন্ট্রপি, এন্ট্রপির সাথে কিন্তু লিঙ্ক আপ অনেকগুলারই আছে, ঠিক আছে? এন্ট্রপি থেকে, এন্ট্রপি টপিকটা কিন্তু সে তুলনায় একটু বড়, ঠিক আছে? এন্ট্রপি থেকে ইনশাআল্লাহ একটা এমসিকিউ মাস্ট তুমি কমন পাবা। এন্ট্রপি থেকে, এন্ট্রপি থেকে মাস্ট একটা এমসিকিউ কমন পাবা, একটা আসার সম্ভাবনা খুবই বেশি, মাস্ট এমসিকিউ থাকার সম্ভাবনা আছে এন্ট্রপি থেকে। ওকে, মাস্ট এন্ট্রপি থেকে আসার সম্ভাবনা আছে, বুঝতে পারছেন? এন্ট্রপি থেকে মাস্ট আসার সম্ভাবনা আছে। ওকে, তো চলেন তাহলে আমরা নেক্সটে চলে যাব ভাইয়া। তাহলে কি করব, নেক্সট এ চলে যাব, তাহলে কি করব, নেক্সটে চলে যাব। দেখেন নেক্সটে কি বলছে, যে ভাইয়া একটা কার্নো ইঞ্জিন, এই যে এই ধরনের এমসিকিউ ইনশাআল্লাহ আসার সম্ভাবনা খুবই বেশি। একটি কার্নো ইঞ্জিন 427 ডিগ্রি সেলসিয়াস ও 227 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিসরে কাজ করে, তাহলে দক্ষতা কত? একদম জম্মে সহজ একটা প্রশ্ন, এগুলো সিকিউতেও গ নাম্বারে আসতে পারে, সিকিউ এর গ নাম্বারে। তো এইখানে থেকে আমরা যদি সমাধান করি ভাইয়া, কার্নো ইঞ্জিনের সূত্র কি জানি আমরা, যে ইটা ইকুয়াল টু, ভেঙে লিখতে পারো একবারও লিখতে পারো, সো আমি একবারেই লিখি, যে ভাইয়া আমরা T1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 ইন্টু 100%।
আর কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে মনে রাখবা, কার্নো ইঞ্জিনের শর্ত আছে, সেই শর্তটা কি জানো? অলওয়েজ T1 বড় হবে, অথবা কিউ দিয়ে সম্পর্ক থাকলে Q1 বড় হবে Q2 থেকে। ওকে, সো এই যে যেটা বড় থাকবে সেটা দ্বারা নিচে থাকে, এটা মনে রাখবা। তাহলে দেখো এখন অবশ্যই অবশ্যই এগুলাকে দেখো, এখন তুমি চাইলে এই তাপমাত্রাকে কেলভিনে নিবা নাকি সেলসিয়াসে রাখবা। দেখো উপরে কি ভাইয়া তাপমাত্রার পার্থক্য না, তো সবসময় মনে রাখবা ডেল থিটা অর্থাৎ তাপমাত্রার পার্থক্য বুঝাইলে এই তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট একই পাঠ প্রদর্শন করে। বাট আপনি এই যে নিচে একটা সিঙ্গেল তাপমাত্রা আছে না ভাইয়া, সিঙ্গেল তাপমাত্রা থাকলে কখনোই সেলসিয়াস ফারেনহাইট সেলসিয়াস কেলভিন একই পাঠ প্রদর্শন করবে না। ওকে, আপনাকে চাইলে আপনি দেখেন, আমি চাইলে এটাকে কেলভিনে না নিয়েই করতে পারবো। দেখো দুইটাকে মাইনাস করে দাও, দুইটাকে মাইনাস করে দাও, মাইনাস বিয়োগফলটা আসবে কত? তাহলে 700 500 200, তাই না? 200। দেখো আমি কেলভিনে নিয়ে নিই, বাট আপনাকে এই যে এক নাও এই নিচে সিঙ্গেলটাকে মাস্ট কেলভিনে নিতে হবে, সিঙ্গেলকে মাস্ট কেলভিনে নিতে হবে। তাহলে দেখেন আপনার T1, তার মানে T1 কোনটা, সেটা যেটা বড় হবে সেটাই T1। 427, 427কে যদি আমি কেলভিনে রূপান্তর করি তাহলে আমাদের 700 হয়ে যাবে, 300 273 দ্বারা যোগ করো, আর এটাকে আমরা আলটিমেটলি পার্সেন্টেজ আছে যেহেতু, তার মানে 100% দ্বারা গুণ করে দিব। তাহলে 0 0 0 0 কাটা, এটার উত্তর আনেন। দেখেন এটার উত্তর আনেন, দেখবেন যে 28 দশমিক সামথিং চলে আসবে। সো ক নাম্বারটাই রাইট আনসার হবে। ওকে, এই তো অলরেডি অ্যান্সার করে ফেলছো তোমরা, অলরেডি অ্যান্সার করে ফেলছো। রেফ্রিজারেটরের ক্ষেত্রে কোনটা ছোট হবে? এই রেফ্রিজারেটরের ক্ষেত্রে উল্টা, দেখো এই জিনিসটাই উল্টা ভার্সন হবে রেফ্রিজারেটর, এই জিনিসটাই উল্টা ভার্সন রেফ্রিজারেটর। ঠিক আছে, রেফ্রিজারেটরের ক্ষেত্রে উল্টা হবে, Q2 বড় হবে Q1 এর থেকে, অথবা T2 বড় হবে T1 এর থেকে। বুঝছো? রেফ্রিজারেটর আর কার্নো ইঞ্জিন উল্টা জিনিস, একে অপরের উল্টা। বুঝতে পারছো ভাইয়া? রেফ্রিজারেটর এবং কার্নো ইঞ্জিন একে অপরের উল্টা, একে অপরের উল্টা। ওকে, নেক্সটে আসো। দেখো এই যে এই জিনিসটা যে কয়বার আসছিল, এটা তোমাদের এডমিশন টেস্টেও আসে, বুয়েটেও আসছিল একবার এমসিকিউ আকারে। ঠিক আছে, সবাই একটু বলো দেখি, এটা একদম ফিক্সড মান। দেখো পদার্থবিজ্ঞানে ফিক্সড জিনিসের মজা আছে, মুখস্থ করতে পারলে তুমি ডিরেক্ট অ্যান্সার দেখাই দিতে পারবা। তো দেখো তো এখানে কি বলছে যে ভাইয়া একটা কার্নো ইঞ্জিন পানির হিমাঙ্ক ও স্ফুটনাঙ্কর মধ্যে কার্যরত আছে, একটা কার্নো ইঞ্জিন পানির হিমাঙ্ক ও স্ফুটনাঙ্কর মধ্যে কার্যরত আছে, এর দক্ষতা কত? ভাই হিমাঙ্ক তো 0°C এবং স্ফুটনাঙ্ক 100°C। তাহলে দেখো এটা ফিক্স না, এটা কি হিমাঙ্ক কখনো চেঞ্জ হয়, স্ফুটনাঙ্ক কখনো চেঞ্জ হয়? জীবনও চেঞ্জ হয় না। সো আমাদের কার্নো ইঞ্জিন কার্নো দক্ষতাও একই থাকবে। সো কার্নো দক্ষতা কত ভাইয়া এটার? এটা দক্ষতা হচ্ছে 26 দশমিক সামথিং 81, তোমরা দেখাই দিবা 26 দশমিক সামথিং, 26 দশমিক সামথিং, 27 এর কাছাকাছি, বাট 27 না, একদম 26.8। ওকে, সো দেখবা তুমি ক্যালকুলেশন করে দেখো, এই দেখো এটা এইভাবে, ইটা ইকুয়াল টু তোমার হচ্ছে 1 মাইনাস হচ্ছে T2 ডিভাইডেড বাই T1 ইনটু 100%। তুমি ক্যালকুলেশন করে দেখো T1 কত ধরবা, 100°C কেলভিনে নিয়ে যাও 373, আর এটা হচ্ছে 273। ক্যালকুলেশন করে দেখো, অ্যান্সার এটাই আসবে। এটা যেহেতু ফিক্সড, তাই তোমরা কষ্ট করে একটু কষ্ট করে মুখস্থ রাখবা, কারণ ফিক্সড জিনিস মুখস্থ রাখলে তুমি অন্যদের তুলনায় টাইম ম্যানেজমেন্ট একটু হলেও এগিয়ে থাকবা। ওকে, বুঝতে পারছো ভাইয়া? বুঝতে পারছো? তাহলে চলো আমরা নেক্সটে চলে যাব। ওকে, তাহলে দেখো এই যে এই প্রশ্নটা ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ আকারে আসছিল, একদম হুবহুব এই টাইপের প্রশ্ন। দেখেন খুবই গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউতে ঢাবিতে আসছিল, সাস্টে আসছিল, মারাত্মক গুরুত্বপূর্ণ। একটু পরে কিছুদিন পরে আপনারা এডমিশন টেস্ট দিবেন না, এডমিশন প্রস্তুতি নেবেন না, তখন তো মুন্না ভাইয়া দেখবা এডমিশনে যখন ক্লাস নিবা তখন এই কথাগুলো মিলাই নিও। ঠিক আছে, এই কথাগুলো মিলাই নিও যে কোনটা টপিক কোনটা কিসের জন্য গুরুত্বপূর্ণ। আমি কিন্তু মাঝে মাঝে এডমিশনের গল্প তোমাদের বলি। ঠিক আছে, তো এই টপিকটা এডমিশনের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ, এই টপিকটা ভাইয়া এডমিশনের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ। সো চলো এটাকে আমরা একটা টেকনিকের মাধ্যমে শিখব, এটাকে কি করব, একটা টেকনিকের মাধ্যমে শিখব। ওকে, সো দেখো আমার টেকনিক হচ্ছে এইভাবে, তুমি মনে রাখবা যে, দাঁড়াও, দেখো এখানে কি বলছে এই জিনিসটা, যে একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা 60%, এর তাপ তার তাপ গ্রাহকের তাপমাত্রা 27°C হয়, তবে উৎসের তাপমাত্রা কত? তাপ উৎসের তাপমাত্রা তোমাকে বের করতে বলছে, তাই না? তাপ উৎসের তাপমাত্রা তোমাকে বের করতে বলছে। তাহলে দেখো এটা সিম্পল ক্যালকুলেশন করলেও বের হবে, আবার এটা একটা শর্টকাটও আছে।
শর্টকাট দিয়েও করা যায়। দেখো আমরা হচ্ছে তাপ উৎস আর গ্রাহকের মধ্যে একটু দেখো আমরা কি জানি যে ভাইয়া তাপ গ্রাহক, এই T2টা কি, এটা কিন্তু তাপ গ্রাহক, আর তাপ উৎসটা কি, তাপ উৎস হচ্ছে আমাদের T1। তাহলে তোমার বের করতে বলছে তাপ উৎসের তাপমাত্রা, তার মানে T1 বের করতে বলছে, তাই না? তাহলে ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 আমরা জানি। এখন পার্সেন্টেজ 100 দিব না, কারণ এখানে পার্সেন্টেজ, ইটার মান তো পার্সেন্টেজ আকারে আছে, তাহলে ইটার মান বসাই দাও, অথবা এখান থেকে আমরা ক্যালকুলেট করে নিও। দেখো এখান থেকে এই ফরম্যাটটা, দেখো একটা ফরম্যাট এনে দিচ্ছি, ওইটা ডিরেক্ট মুখস্থ রাখতে পারো, অথবা এরকম ভেঙে ভেঙে ফরম্যাট আনতে পারো। আমি বেসিকটা ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে দেখো এইটাকে যদি পার করে দেই, তাহলে 1 মাইনাস 60%কে ভাঙো 100 দ্বারা ভাগ করো 0.6, 0.6 ইকুয়াল টু আমরা লিখতে পারবো টি2 মান কত ভাই, টি2 মান 27 ডিগ্রি সেলসিয়াস, সরি 17 থেকে তুমি যদি যোগ করো 273, তাহলে হয়ে যাবে 290। তাহলে 290 ডিভাইডেড বাই T1। তাহলে এখন তুমি কি করবা, এটাকে দেখো T1 ইকুয়াল টু কত আসতেছে, আর গুণ করে দাও, তাহলে আলটিমেটলি এটা কত আসবে 0.4। একবারে যদি করি তাহলে 290 ডিভাইডেড বাই 0.4, তাহলে এটাকে ভাগ করো, এটাকে ভাগ করলে দেখবা যে 725 চলে আসবে, 725। বাট এটা কি কেলভিন এককে, কিন্তু এটা কিন্তু সেলসিয়াস না, আপনার সবগুলাই আবার অপশনে সেলসিয়াস আছে। তাহলে এটা থেকে 725 থেকে আপনি 273 বাদ দিয়ে দেন, তাহলে সেলসিয়াসে চলে আসবে। উত্তর কত হবে বলো দেখি, উত্তর কত হবে বলো, উত্তর কত হবে বলো দেখি সবাই, উত্তর কত হবে? উত্তর কিন্তু আমাদের হচ্ছে, এটাকে বাদ দাও, তাহলে 2, তার মানে এই যে 2 একটা অপশনে আছে, দেখো এই যে এখানে 5 আছে, হবে না, 0 আছে, হবে না, 0 আছে, হবে না, এই যে আমাদের 3 5 মিলাইতে 2 লাগে, সো 2। এইভাবে তুমি একটু হলেও টাইম ম্যানেজমেন্ট, দেখো এইভাবে তোমরা কি একটা ঘর দেখেই তুমি অপশন চেক করবা, একটা ঘর দেখে অপশন চেক করবা। ক্ষুদ্র ক্ষুদ্র ন্যানো সেকেন্ড তোমার পরীক্ষার হলের জন্য গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ন্যানো সেকেন্ড তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভাইয়া, প্রত্যেকটা ন্যানো সেকেন্ড তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবং এই এমসিকিউটা আসার সম্ভাবনা অনেক বেশি, 100%। এই এমসিকিউটা আসার সম্ভাবনা 100%। ওকে, এই এমসিকিউটা আসার সম্ভাবনা 100%। এই তো সবাই পারছো, সি নাম্বারটা। নেক্সটে যাও, দেখো কোন অবস্থায় এন্ট্রপি কম থাকে। দেখো এই যে এন্ট্রপি নিয়ে বলছিলাম না যে ভাই এন্ট্রপি নিয়ে একদম মানে ফাড়াই দেয় প্রশ্ন। তো দেখেন এন্ট্রপি নিয়ে একটু কথাবার্তা বলি, যে ভাইয়া এন্ট্রপি কোন অবস্থায় এন্ট্রপি বৃদ্ধি পায়, কোন অবস্থায় স্থির থাকে, এগুলা। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে, রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি থাকে, এন্ট্রপি স্থির থাকে, স্থির থাকে। আবার আসেন অপ্রত্যাগামী প্রক্রিয়ায়, প্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি কি হয়, বৃদ্ধি পায়। ঠিক আছে, তারপরে কোনটাতে বেশি থাকে কোনটাতে কম থাকে, এটা মনে রাখার টেকনিক হচ্ছে কম থাকে, দেখো কম থাকে, এই যে ক আছে না, কম থাকে হচ্ছে কঠিন অবস্থায়, কঠিন অবস্থায় ক ক মিল আছে। আর বেশি থাকে কোথায়, এটা হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থা, সেটা হচ্ছে প্লাজমা অবস্থায়। তাহলে আমার দরকার কম থাকে কোথায়, কতে ক, কম, কতে কঠিন, ক নাম্বার, এইভাবে মনে রাখবা। আর পদার্থের চতুর্থ অবস্থা সেটা কি আমাদের প্লাজমা, এটাতে সব থেকে বেশি থাকে। বুঝতে পারছো, বুঝতে পারছো ভাইয়া, বুঝতে পারছেন? ওকে, এই তো এ নাম্বার সাবাস। তো কোনটাতে স্থির থাকে কোনটাতে বৃদ্ধি পায় এগুলোরও খেয়াল রাখবা, কোনটাতে কম কোনটাতে বেশি এটাও খেয়াল রাখবা। এন্ট্রপি বাবা, এন্ট্রপি থেকে, তাপগতিবিদ্যা থেকে একটা এমসিকিউ আসার সম্ভাবনা সব থেকে বেশি। তো দেখেন এই প্রশ্নটা কি বলছে, যে ভাইয়া এম ভরের এবং এস আপেক্ষিক তাপের কোন বস্তুর উচ্চ তাপমাত্রা T1 থেকে নিম্ন তাপমাত্রা T2 তে পরিবর্তিত হলে এন্ট্রপির পরিবর্তন কত। এন্ট্রপির পরিবর্তন অর্থাৎ ডিএস বা ডেলএস, এন্ট্রপির পরিবর্তন আপনার কাছে বের করতে বলছে, এন্ট্রপির পরিবর্তন। ওকে, তাহলে দেখেন এন্ট্রপির পরিবর্তন আমরা ডিরেক্ট সূত্র জানি, আমরা কি জানি, ডিরেক্ট সূত্র থেকে আমরা এন্ট্রপির পরিবর্তন, দেখেন যেহেতু আপনার হচ্ছে নিম্ন তাপমাত্রা উচ্চ তাপমাত্রা অর্থাৎ আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া আছে, তাহলে আপনি এই সূত্রটা ইউজ করবেন, ডিএস ইকুয়াল টু, যে ভাইয়া এখানে লোয়ার লিমিট T1, আপার লিমিট T2, আর এখানে হচ্ছে আমাদের হচ্ছে ডিকিউ ডিভাইডেড বাই ডিটি, বা শুধুমাত্র টি। ওকে, ওকে। সো এখন দেখেন, এখন আমরা আবার কি জানি, আবার দেখেন আপেক্ষিক তাপ যেহেতু দেওয়া আছে, এই যে আপেক্ষিক তাপ, তাহলে এই সূত্রটাকে ভাঙাইতে হবে। তাহলে ডিকিউ ইকুয়াল টু, সূত্র জানি না আমরা, যে এমএস ডেল থিটা, এমএস কিউ বা এইচ ইকুয়াল টু এমএস ডেল থিটা জানি না। সো এটাকে একটু কাস্টমাইজ করে লেখেন, যে ভাই এমএস ডেল টি, যেহেতু এখানে তাপমাত্রা নিয়ে কাজ করতেছি আমরা, তাহলে এখানে আমরা
T1 T2 ms del T ডিভাইডেড বাই T। তাহলে দেখেন এই যে ভাইয়া ms এটা তো একটা কনস্ট্যান্ট মান, সো কনস্ট্যান্ট মানকে আমরা চাইলে আগে বের করে আনো। ms ইন্টিগ্রাল T1 T2 1 ডিভাইডেড বাই T1 কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, t এর সাপেক্ষে dt। তাহলে 1 ডিভাইডেড বাই t কে আমরা কি লিখতে পারবো, ln t, ইন্টিগ্রেশনের সূত্র। এটা কিন্তু উচ্চতর গণিতে হেল্প নিতে হচ্ছে ms। তাহলে এখানে সূত্র ফেলা দিয়েছি, তাহলে থার্ড ব্র্যাকেট ইউজ করব ln t আর উপরে T1 T2। তাহলে দেখো এখানে থাকলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে আমাদের কি পাবো ভাইয়া, আর ইনটু অবস্থায় আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে আমাদের ln T2 মাইনাস ln T1। ঠিক আছে, সো দেখো এখন উত্তর চলে আসছে। সো ms ওই যে গুণ অবস্থায় আছে, এই অবস্থায় রেখে দাও। তার মানে আমরা কোনটা অ্যান্সার বলতে পারবো যে ms ln T2 মাইনাস ln T1, এই তো ক নাম্বারটাই রাইট অ্যান্সার। ওকে, ক নাম্বারটাই রাইট অ্যান্সার, বুঝতে পারছো ভাইয়া? ক নাম্বারটাই রাইট অ্যান্সার আসতেছে। তো 26-এর এই সোয়া ভুল করে ফেলছো, 26-এর সি হবে না, 26-এর দেখো সি হবে না। দেখো এখানে কি আছে, এখানে দেখো দুইটার সাথে আমাদের যখন আমরা লিমিটের কাজ করব তখন কি, তখন আমাদের আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে দিব আমরা। তো সেই ফরম্যাটটাই আমাদের 1 নম্বর অপশনেই আছে। নেক্সটে আসো, দেখো এন্ট্রপির এসআই একক কোনটা? তাহলে এন্ট্রপির সূত্র কি শিখলাম ভাইয়া, ds ইকুয়াল টু dq ডিভাইডেড বাই t। তাহলে এখানে কি জুল কেলভিন ইনভার্স 1, এটাকে তাপ জুল, তাপমাত্রা কেলভিন, তাহলে জুল কেলভিন ইনভার্স 1, ক নাম্বারটাই রাইট অ্যান্সার। নেক্সটে আসো, দেখো 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে উন্নত করলে এন্ট্রপির পরিবর্তন কত? এন্ট্রপির পরিবর্তন কত? ঠিক আছে, এন্ট্রপির পরিবর্তন কত? ওকে, আচ্ছা কি বলছো, ব্রেক পাওয়া যাবে? ব্রেক লাগবে না বাবা, আজকে তো একটা অধ্যায়ই পড়াবো, আর বেশিক্ষণ লাগবে না, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট বা সব থেকে সর্বোচ্চ 10 মিনিট। আর কয়েকটা প্রশ্ন আছে, 3 থেকে 4টা। ব্রেক দরকার নাই, ব্রেক দরকার নাই, ঠিক আছে, ব্রেক দরকার নাই। ওকে, ব্রেক দরকার নাই, আমরা শেষ করে দিব, দেখো দ্রুতই শেষ করবো ইনশাআল্লাহ। তো দেখো এখানে আমরা আমরা কি জানি যে ভাই এন্ট্রপির পরিবর্তন বা এন্ট্রপির পরিবর্তন যেহেতু চাইছে, তাহলে এন্ট্রপির পরিবর্তন আমরা দেখেন এন্ট্রপির সূত্র কিন্তু আমাদের ds ইকুয়াল টু, আমরা একটা সূত্র জানি যে ভাইয়া ms ln আমাদের হচ্ছে T2 ডিভাইডেড বাই T1, T2 ডিভাইডেড বাই T1, এই সূত্র দিয়ে আমরা সমাধান করে ফেলতে পারবো। ঠিক আছে, সো এখন দেখেন এইখানে ভাইয়া m এর মান কত, 5 কেজি, 5 কেজি। s এর মান কত, আপেক্ষিক সুপ্ততাপ, পানি যেহেতু বলছে পানির আপেক্ষিক সুপ্ততাপ 4200, মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। দেখো এখানে কোনো ডাটাই দেওয়া নাই, পানির আপেক্ষিক সুপ্ততাপ 4200 মনে রাখতে হবে। লন T2, টিটুর মান কত? তাহলে দেখো ওই যে 100, তার মানে 373 ক্যালভিনে নিয়ে গেলাম। আর এটা কত হবে ভাইয়া, এটা হবে আমাদের হচ্ছে 283। সো এটাকে ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই মূলত অ্যান্সার। দেখবেন যে অ্যান্সার চলে আসবে কত, অ্যান্সার চলে আসবে কত বলো দেখি, অ্যান্সার চলে আসবে গ নাম্বারটা। ঠিক আছে, তাহলে এন্ট্রপির পরিবর্তন, এন্ট্রপি কনসেপ্টটা কিন্তু বারবার চলে আসতেছে। দেখেন এন্ট্রপির একবারে সূত্র গেলাম, যেমন এটা একটা সূত্র, আবার ds ইকুয়াল টু একটু আগেই বারবার করে dq ডিভাইডেড বাই dt, এটা একটা সূত্র। আবার এই জিনিসটাকে আমরা বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ, বাষ্পীকরণের আপেক্ষিক সুপ্ততাপ অনুযায়ী যে dq ইকুয়াল টু mlf ডিভাইডেড বাই t অথবা mlv ডিভাইডেড বাই t, এই এন্ট্রপির সূত্রগুলো একটু মাথায় রাখতে হবে। এন্ট্রপি কনসেপ্টটা ভাইয়া খুবই 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 গুরুত্বপূর্ণ। এমসিকিউ অথবা সিকিউতে তুমি এন্ট্রপি পাবাই, 100% শিওর থাকো। ওকে, এন্ট্রপি তুমি পাবাই, এন্ট্রপি তুমি পাবাই, 100% শিওর থাকো, এন্ট্রপি তুমি পাবাই। ওকে, আচ্ছা আচ্ছা, ওরে বাপ রে বাপ, ক্লাস করতে করতে খাওয়া দাওয়া করতেছে। দেখছো তোমাদের বন্ধু কাজটা করছে কি, ক্লাস করতে করতে খাওয়া দাওয়া। ভাই একটা আবার দাওয়াত দিবে না, একটা আবার একা একা খাইতে বসছো, এটা কোনো কথা হইলো? আমাদের একটু দাওয়াত দিতে পারতা যে ভাই আমি খাচ্ছি, আপনারা দাওয়াত গ্রহণ করেন। ঠিক আছে, নাকি দাওয়াত গ্রহণ করার ভয়ে আলটিমেটলি দাওয়াতই দেয় নাই। দেখছো সবাই মিলে যে ওর বাসায় চলে যাইতাম আমরা। তো দেখো এন্ট্রপির এই যে আরো একটা ম্যাথ, দেখো এখানে কি বলছে যে ভাই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে, তাহলে বাষ্প ভ্যাপার, তার মানে কোন সূত্র হবে ভাইয়া, বাষ্পে পরিণত করছে, তাহলে ভ্যাপার, এল
এফ নাকি এল ভি? অবশ্যই এল ভি, ভ্যাপার মানে বাষ্প। তার মানে আমরা ডিএস ইকুয়াল টু ডি কিউ ডিভাইডেড বাই টি, এটাকে ভাঙাইলে আবার এম এল ভি ডিভাইডেড বাই টি জানি, এই সূত্রই ফেলাই দিব। তাহলে এম এর মান কত ভাইয়া? 4 কেজি। এল ভি দেখো এখানে আবার এল ভির মান দেওয়া নাই, মুখস্থ রাখতে হবে। বাষ্পীভবনের সুপ্ত তাপ কত? 2.26 ইন্টু 10 টু দি পাওয়ার 6, মুখস্থ রাখতে হবে। দেখছো এখানে মানই দেওয়া নাই। আর হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ কত? 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এগুলো মুখস্থ রাখতে হবে ভাইয়া। দেখছো প্রশ্নে কিন্তু দেওয়া থাকে না। তাহলে আমরা টি, তাহলে 373 দ্বারা ভাগ করে দাও, এটা যা আসবে মূলত তাই আনসার। ঠিক আছে, এটা যা আসবে তাই আনসার। তাহলে আমি আর করলাম না, এটা অ্যান্সার করে নিবা। নেক্সটে আসো। দেখো এই যে আর দুইটা ম্যাথ আছে আমাদের, একটু আনকমন টাইপের ম্যাথ। ঠিক আছে, এগুলো মূলত একটু আনকমন টাইপের ম্যাথ। একটু দেখো এখানে যে ভাইয়া 20 এমএস ইনভার্স 1 বেগে 20 এমএস ইনভার্স 1 বেগ প্রাপ্ত একটি সীসার বুলেট কোথাও থামিয়ে দেওয়ার ফলে সমস্ত গতিশক্তি তাপশক্তিতে রূপান্তর হয়। তাহলে দেখো এটা কিন্তু কিওয়ার্ড, সমস্ত গতিশক্তিটা তাপশক্তিতে রূপান্তর হয়েছে। কারণ বুলেটের তাপমাত্রা সর্বোচ্চ কত বৃদ্ধি পাইছে, তার মানে ডেল থিটার মান বের করতে বলছে। আর আপনাকে বলে দেওয়া আছে এখানে সীসার আপেক্ষিক তাপ 1.26। তাহলে সমস্ত গতিশক্তিটা কি হয়েছে? তাপশক্তিতে রূপান্তর হয়ে গেছে। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারবো? সমস্ত গতিশক্তি অর্থাৎ হাফ এম ভি স্কয়ার, তাপশক্তি মানে যেহেতু ডেল থিটা বের করতে বলছে, তাহলে আমরা তাপশক্তির সূত্র কি জানি? এম এস ডেল থিটা। সো আপনি এখন এখান থেকে ডেল থিটা বের করবেন। ডেল থিটা ইকুয়াল টু কি হবে? যে ভাইয়া পার করে দাও, ভি স্কয়ার ডিভাইডেড বাই আমাদের হচ্ছে 2s। তাহলে ভি এর মান কত ভাইয়া? 20। তাহলে 20 ইন্টু 20 বর্গ 2 ইন্টু এস, এস এর মান কত? 1.26। সো এটা গুণ করলে যত আসবে ততই মূলত অ্যান্সার। দেখবা যে 158 দশমিক সামথিং চলে আসবে। সো খ নাম্বারটা রাইট অ্যান্সার। তার মানে দেখেন আপনাকে কি থেকে কি পরিণত হয়েছে এইটাই মূলত খেয়াল রাখতে হবে। সেম টাইপের একটা প্রশ্ন দেখেন, আর একটা প্রশ্ন, এটাই আমাদের লাস্ট প্রশ্ন। যে ভাইয়া 500 মিটার উঁচু জলপ্রপাতের তলদেশ ও শীর্ষদেশে পানির তাপমাত্রার পার্থক্য কত? তাহলে দেখেন আপনার কি বলছে, ধরেন এইখান থেকে পানি পড়তেছে, ঝর্ণা, এটা জলপ্রপাত। সো এটার উচ্চতা হচ্ছে 500 মিটার। 500 মিটার ভাই, কোনো একটা সার্টেন উচ্চতায় যদি কোনো জিনিস থাকে, সেটাকে কি শক্তি থাকে? বিভব শক্তি, এমজিএ, সঞ্চিত অবস্থায় থাকে না? বিভব শক্তি সঞ্চিত অবস্থায় থাকে না? এখন আপনি যখন এটাকে এইভাবে ফেলতে 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 একদম ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে চলে আসবে, তাহলে যখন এখানে সংঘর্ষ খাবে, এখানে একটা তাপ শক্তি রূপান্তর হবে না? তাহলে এই বিভব শক্তি এবং এই তাপ শক্তি শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী একই হবে না? তাহলে দেখেন আমরা তাহলে লিখতে পারবো এম জি এইচ ইকুয়াল টু এম এস ডেল থিটা। যেহেতু এখানেও ডেল থিটা বের করতে বলছে, তাহলে তাপের আমরা এই সূত্রটাই নিব, তাই না? তাহলে আমরা ডেল থিটা ইকুয়াল টু কি লিখতে পারবো? যে ভাইয়া জি এইচ, এম এম কাটা দাও এখান থেকে, ডিভাইডেড বাই এস। তাহলে জি এর মান কত ভাই? এই দেখো প্রশ্নের সুবিধার্থে জির মান 10 ধরে নিছে। তাহলে 10 ডিভাইডেড বাই এইচ এর মান কত ভাইয়া? 500 ডিভাইডেড বাই এস এর মান কত? এই যে 4200। সো এটাকে ভাগ করেন, তাহলে যা আসবে তাই মূলত অ্যান্সার। এটাকে ভাগ করে দেখবেন যে ভাইয়া আমাদের কত আসে। এটাকে ভাগ করেন, এটাকে ভাগ করলে দেখবা যে আমাদের 1 পয়েন্ট সামথিং চলে আসবে। হ্যাঁ, এই তো খ নাম্বারটা। এখন বলো দেখি যে আমি এই প্রশ্নটাতে যদি আমি সেলসিয়াস না বইলা 1.19 কেলভিন বলতাম, তাহলে কি ঠিক হইতো? ইয়েস অর নো কমেন্ট করো, ইয়েস অর নো, তাহলে কি ঠিক হইতো বলো দেখি? যদি আমি বলতাম যে ভাই এটা সেলসিয়াস না, এটা কেলভিন, 1.19 কেলভিন, তাহলে কি তুমি দাগাইতা? তাহলে কি ঠিক হইতো? ইয়েস অর নো, জাস্ট বলো ইয়েস অর নো। বলো দেখি ইয়েস অর নো। আচ্ছা কোনটা বুঝো নাই, কে কোনটা বুঝো নাই? আচ্ছা 30 নম্বরের অ্যান্সার যে, আচ্ছা কেউ কি কোনো কিছু বুঝো নাই? না বুঝলে আমারে বলো, আমি আবার বুঝাই দেবো, প্যারা নাই। তোমরা আমাকে একটু এটার বলো যে ভাইয়া, ভাইয়া আপনারটায় 2বার পয়েন্ট দেওয়া, কোনটার পয়েন্ট? কোনটায় রে? কোনটার কথা বলতেছো 2বার পয়েন্ট দেওয়া? বুঝতেছি না তো, কয় নাম্বারে? বলেন। হ্যাঁ ইয়েস ইয়েস। হ্যাঁ কারণ কি একটু আগেই তোমাকে বুঝাইছি, দেখেন তাপমাত্রার পার্থক্যের স্কেলে সেলসিয়াস কেলভিন একই পাঠ প্রদর্শন করে। সো আপনি চাইলে এটাকে কেলভিনও লিখতে পারবেন, সেলসিয়াসও লিখতে পারবেন। ওকে, আচ্ছা তোমাদের কোনো কিছু ঝামেলা আছে? ওকে ঠিক আছে, এই তো ইয়েস, সবাই ইয়েস ইয়েস ইয়েস। ওকে ধন্যবাদ। কোনো এমসিকিউ বুঝতে অসুবিধা হয়েছে কি জানি একটা বললা যে আমি উপরে চলে গেছে আর দেখা যাচ্ছে না। অল গুড, ওকে, আরে জোস, সবাই ইয়েস ইয়েস। ওকে ধন্যবাদ। আচ্ছা, সো এখন কোনো ঝামেলা আছে কিনা বলো, আমরা শেষ করে দিব।
আর অবশ্যই অবশ্যই ভাইয়া এই যে তোমাদের জন্য সিকিউ এর সাজেশন পিডিএফটা পেতে অবশ্যই এই ক্লাসটা শেয়ার করে স্ক্রিনশট দিয়ে কি করতে হবে, আমাদের আই এডুকেশন সায়েন্সে একটা নক দিতে হবে। আই এডুকেশন সায়েন্স যদি কেউ খুঁজে না পাও, দেখো আই এডুকেশন সায়েন্সটা কিরকম চেহারা একটু দেখাই নেই। এই যে এটা হচ্ছে আই এডুকেশন সায়েন্স পেজ, এখানে এসে একটা মেসেজ ড্রপ করবা। ওকে, 12টার আগেই দিও, তাহলে সবাই পেয়ে যাবা ইনশাল্লাহ। 12টার পর নক করলে দেখা যাবে যে কালকে পেবা। ওকে, তো আজকের ক্লাসে কিন্তু আমি কি অবশ্যই অবশ্যই দেখো তাপগতিবিদ্যা তো পড়াইলাম, তাপগতিবিদ্যার তোমরা সিকিউ তো পাবাই, তার সাথে সাথে চলতরিৎ এবং স্থিরতরিৎ, চল প্লাস স্থিরতরিৎ এই দুইটারও আমি কি দিয়ে দেব, সিকিউ দিয়ে দিব, কারণ তোমরা যাতে একদম কালকে তো বিকেলবেলা ক্লাস, সো এই সময়ের মধ্যে তুমি তাপগতিবিদ্যা শেষ করার পরে এগুলোও যাতে একটু আগায় রাখতে পারো। ওকে, সো 3টা অধ্যায়ের সিকিউ আজকে দিয়ে দিব, 3টা অধ্যায়ের সিকিউ দিয়ে দেবো। সো যারা ক্লাসটা শেয়ার করেননি দ্রুত ক্লাসটা শেয়ার করে একটা স্ক্রিনশট দিয়ে আই এডুকেশন সায়েন্সে মেসেজ দেন, দেখবেন যে কিছুক্ষণের মধ্যেই গুগল ড্রাইভে পিডিএফ লিংক পিডিএফটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে আচ্ছা, ওকে আচ্ছা ঠিক আছে। ও আমাকে না, ফাহমিদাকে বলছেন, আচ্ছা ঠিক আছে। 25টা, আবার 25 নাম্বার এমসিকিউ, দাঁড়াও দেখি 25 কোথায়, 25 কোথায় রে? ওকে প্যারা নাই, আমি দেখাই দিচ্ছি। 25, হাই হাই এটা 25 তো থিওরি টাইপ বাবা, দেখো 25 নাম্বার এমসিকিউ তো থিওরি টাইপ, 25টা বুঝলাম না। ভাইয়া চ্যাপ্টার 2 3 কিছুই পারেন না? আল্লাহ, কিছুই না পারলে তো ঝামেলা, আমি তো একদিনে তোমাকে প্রো বানাই দিতে পারবো না ভাই। আমি কেন, বাংলাদেশের কেউই বানাই দিতে পারবে না, বাট আমি সর্বোচ্চ চেষ্টাটা করব। দেখো সিকিউতে আলটিমেটলি হচ্ছে তুমি কি করবা, স্পেসিফিক ভাবে ওই যে সাজেশন দিয়ে দিব। তো তুমি কৃষক ল, এখন তুমি যদি, ভাই আমি যদি তোমাকে শিখাই তুমি একদিনের মধ্যে এটা কুলায় উঠতে পারবে না, তোমার মাথার উপর দিয়ে যাবে। সো কৃষক ল বাদ দিবা তুমি। ধরো কৃষক ল থেকে একটা সিকিউ আসবে, তুমি ওই সিকিউটা ধরো না পারলা, আর একটা যদি চলতরি থেকে 2টা আসে, তাহলে একটা সিম্পল দেখবে যে সমবায় সার্কিট সমাধান থেকেই দেবে। তো ওই সার্কিট সমাধান একটু দেখবা। আর আমাদের তো ক্লাস আছে তাই না, কালকে ক্লাস রাত 9টায় সময় হচ্ছে তোমাদের হচ্ছে চলতরিৎ স্থিরতরিতের উপর ক্লাস, সেখানে আমি মোটামুটি হচ্ছে বেসিক ক্লিয়ার করে দিব এবং সাজেশনটা দিয়ে দিব। সো তুমি চাইলে হচ্ছে যেহেতু একদমই পারো না, তাহলে কার্শফের লটা তুমি একদম স্কিপ করবা, কারণ এটা বুঝতে মানে একদিনে বোঝা সম্ভব না, বা প্র্যাকটিস করতে পারবা না আসলে, এমনিতেই হুদাই মাথা নষ্ট হয়ে যাবে। ওকে আচ্ছা, ওকে তাহলে চলো। হ্যাঁ ইজি তো ভাইয়া, হ্যাঁ ইজি আছে, এটা জাস্ট খালি একটু মনে রাখবা। দেখো মনে রাখার টেকনিক হচ্ছে কঠিনে ক আছে, কমে ক আছে, তাহলে কম কোথায় হবে, প্লাজমা আমাদের হচ্ছে এন্ট্রপি আমাদের মানে কঠিন অবস্থায়, আর সব থেকে বেশি হবে পদার্থের 4র্থ নাম্বার অবস্থায়, সেটা হচ্ছে আমাদের কি ভাইয়া, প্লাজমা অবস্থায়। ওকে আচ্ছা, এই দুইটা চ্যাপ্টার স্কিপ করা যাবে, এই দুইটা চ্যাপ্টার স্কিপ করা যাবে না বাবা, এই দুইটা চ্যাপ্টার স্কিপ করলে আপনি 2টা সৃজনশীল, আর কপাল খারাপ থাকলে 3টা সৃজনশীল মিস করে ফেলবেন। এই দুইটা চ্যাপ্টার থেকে 2টা আসতে পারে, 3টাও আসতে পারে। চলতরিৎ থেকে 1টা অথবা 2টা আসার সম্ভাবনা, 2টা আসার সম্ভাবনাই বেশি। ঠিক আছে, 2টা মারাত্মক অধ্যায়। আমি তো বললাম তাপগতিবিদ্যা, চলতরিৎ, স্থিরতরিৎ, আপনি যদি এই 3টা অধ্যায়েরও সৃজনশীল প্র্যাকটিস করেন বা এই 3টা শুধুমাত্র প্রিপারেশন নিয়ে যান, তবুও কপাল ভালো থাকলে 4টা সৃজনশীল আসে যাবে 40, অথবা শিওর থাকো তুমি 30 আসবেই। বুঝতে পারছো? সো ভাইয়া এই অধ্যায়ে সিকিউ কখন করাবেন? সিকিউ তো হাতে ধরে ধরে প্র্যাকটিস করার মতো সময় কি আমাদের লাইভ ক্লাসে, তাহলে তো শেষ করা অনেক টাফ হয়ে যাবে। দেখো আমি সিকিউ এর জন্য দেখো এই যে ক্লাসে মাস পর্যায়ে আইসা পোলাপাইন বুঝতে পারে না, এই দেখো তাপগতিবিদ্যার সিকিউ এর জন্য কোন কোন জিনিস পড়বা এবং কিভাবে পড়বা সেটা তোমাকে ক্লাসের শুরুতেই ফাইন্ড আউট করছি। ঠিক আছে, সো দেখেন সমউষ্ণ প্রক্রিয়া, কার্নো ইঞ্জিন, এটা ক্লাসের শুরুতে আলোচনা করছি, লাইভটা কেটে গেলে ক্লাসের শুরুতে একটু যাবা, এখানে বেশ কিছু কথাবার্তা বলছি। এবং এই টপিকগুলোর আন্ডারে সৃজনশীল কই পাবা, কই থেকে প্র্যাকটিস করবা, সেটাই এই যে এই পিডিএফ এ আছে। দেখো প্রথমেই দেখো, আমি যদি প্রথম থেকে দেখাই, দেখো এই যে কার্নো ইঞ্জিন সম্পর্কিত ম্যাথ আছে। আমি বলছিলাম কার্নো ইঞ্জিনের গ্রাফের মতো যে ম্যাথটা থাকে ওইটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। দেখো এই যে এখানে গ্রাফ আছে, এই প্রশ্নের আন্ডারে দেখো প্রায় 12টা প্রশ্ন দেওয়া আছে একটা টপিকের আন্ডারে। সো যত ধরনের প্রশ্ন আসতে পারে এখানে ইনক্লুডেড আছে, খালি প্রশ্ন না উত্তরও দেওয়া আছে। তুমি প্রথমে না দেখে ট্রাই করবা, পরবর্তীতে না পারলে উত্তর দেখে দেখে ট্রাই করবা। ঠিক আছে, এখন এগুলো ধরে ধরে সমাধান করতে গেলে তো ভাই আসলে
সারাদিন ক্লাস নিলেও শেষ হবে না, বুঝতে পারছো? সো আমি ওয়ে দেখাই দিছি, কোন টপিক কিভাবে পড়তে হবে সেটা দেখাই দিছি, এবং উত্তর সহ তোমাকে সাজেশনটা দিয়ে দিছি। এখন একটু নিজে প্র্যাকটিস করতে হবে। ধরো বোর্ডের মধ্যে যদি আমি প্র্যাকটিস করি সেটা আমার প্র্যাকটিস হবে, বাট ম্যাথমেটিক্স এমন একটা জিনিস তোমাকে নিজে নিজে প্র্যাকটিস করে যাইতে হবে, না হলে তুমি পরীক্ষার হলে গিয়ে মিলাইতে পারবে না, ভুলে গেলে ওই জায়গাতে আটকায় থাকতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই তাহলে ভালো থাকো, দেখা হবে আবার কালকে ইনশাল্লাহ বিকালে কালকে কয়টার সময় ক্লাস জানি? দেখো এই যে কালকে দুইটা ক্লাস আছে তোমাদের সাথে, বিকাল 4টায় একটা ক্লাস, রাত 9টায় একটা ক্লাস। ওকে, সো কালকে লক্ষ্মী বাচ্চা কাচ্চার মতো উপস্থিত থাকবা, আর অবশ্যই ক্লাসটা শেয়ার করে পিডিএফটা কালেক্ট করে ধুমাইয়া প্র্যাকটিস করতে থাকো। তো কালকে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।